আসসালামু আলাইকুম। 11 প্লাস একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের এসএসসি 2022 হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র চ্যাপ্টার 6 আর্থিক বিবরণী বিশ্লেষণের 4 নাম্বার ক্লাস। তো আমাদের পূর্বে আরও 3টা ক্লাস হয়েছে, সেগুলো আমাদের ফেসবুক পেজ এবং 11 প্লাস একাডেমি ইউটিউব চ্যানেলে আছে। তোমরা চাইলে পিছনের ক্লাসগুলো করে নিতে পারো। তো তোমরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। আচ্ছা, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। কারা কারা আসছো? হ্যাঁ, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। আচ্ছা, তোমরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। দেখি কে কে আসতেছো। তোমরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ক্লাসটা শুরু করে ফেলবো। আচ্ছা, সবাই একটু জয়েন করো। মোহাম্মদ বারাফ হোসেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। আচ্ছা, তো এখন আজকে আমাদের যেটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে আমরা কী শিখবো। দেখো, এখানে আমি একটা স্টার চিহ্ন দিয়ে লিখতেছি, খেয়াল করো ভালো করে। ভালো করে লক্ষ্য করো। বিক্রিত পণ্যের, দেখো আমরা যে ক্লাসটা করতেছি সেটা হচ্ছে বরিশাল সরকারি কলেজ নির্বাচনী পরীক্ষা 2019 সালে আসছে। বরিশাল সরকারি কলেজ, হ্যাঁ, নির্বাচনী পরীক্ষা 2019 সালে আসছে। তো আমি একটু লিখতেছি যেটা আজকের টপিক, যেটা ইম্পর্টেন্ট সেটা আমি একটু লিখতেছি। বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% লাভে। তো তোমরা আগে ক্লাসটা সবাই শেয়ার করো। বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% লাভে, 25% লাভে পণ্য বিক্রি করে। ঠিক আছে, 25% লাভে পণ্য বিক্রয় করে। আমাদের মেইন টপিক কিন্তু আজকে এটাই। আর কে জানে বলছিলাম মালিকানা তহবিলটা বুঝিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, আজকের অঙ্কে মালিকানা তহবিল আছে। এখন দেখো, এখানে বলতেছে কি, বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে 25% লাভে পণ্য বিক্রয় করে। তো কোম্পানি বিক্রয়ের পরিমাণ ছিল 5,25,50,000। তা বিক্রয় দেওয়া আছে কত? বিক্রয় বলতেছে কি 25,50,000। ভালো করে লক্ষ্য করো, এখানে বাকি দেওয়া আছে, সেটা বিষয় না। সবাই একটু ক্লাসটা শেয়ার করো। দেখি কে কে আসছো। হ্যাঁ, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। সবাই একটু ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখে দাও। আমি লিখে দিচ্ছি। এখান থেকে কিন্তু আমরা আজকে অনেক কিছু শিখবো, যেটা তোমরা হয়তোবা আগে কখনো দেখো নাই বা শিখেছো হয়তোবা কোনো মুখস্থভাবে। তো আইরিন জান্নাত রিয়া, ওয়ালাইকুম আসসালাম। গোপাল দাস, নমস্কার। রাফসান, ওয়ালাইকুম আসসালাম। গোপাল দাস, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। পূজা চক্রবর্তী, নমস্কার। তাইফাত, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আইসিটি ক্লাস কবে নেবেন? হ্যাঁ, আইসিটি ক্লাস তো আমাদের আজকে রুটিন অনুযায়ী ক্লাস হবে। আইসিটি ক্লাস 10টা হয়ে গেছে অলরেডি। এমডি সাইম চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মেহিকা জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। ইমরান, ওয়ালাইকুম আসসালাম। পূজা চক্রবর্তী, ও সাইফা সুলতানা রিয়া, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা সবাই একটু মেনশন করে দাও, একটু শেয়ার করে দাও। রিপা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু শেয়ার করে দাও। মিস্টার তানভীর, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের কাজ হচ্ছে প্রথমত এটা ভালো করে শেয়ার করে দেওয়া। আমি কিন্তু লিখে নিয়েছি না, যে জিনিসটা লিখে নিয়েছি তোমরা সবাই একটু দেখো এখানে কি বলছে, ভালো করে খেয়াল করো। আর তোমাদের কিন্তু আমি যে প্রশ্নটা আমি আজকে করাচ্ছি সলভ, সেটা হচ্ছে বরিশাল সরকারি কলেজ 2019 সালে আসছে। তো বোর্ড পরীক্ষা দেখা যাচ্ছে কি এত ঝামেলাপূর্ণ অঙ্ক আসে না, যা অঙ্কগুলো আসে সবই সহজ আসে। ঠিক আছে, তো সেই জন্য আমি তোমাদের কিন্তু আজকে ম্যাথটা করাচ্ছি। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। হাসিব মাহমুদ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। রিয়াক্ট দিয়ে দাও। আরিফুল ইসলাম ইমন, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। মেহিকা জান্নাত, শেয়ার ডান, থ্যাংক ইউ। আচ্ছা, মেহিকা জান্নাত, থ্যাংক ইউ তোমাকে শেয়ার করার জন্য। তো আমাদের কিন্তু দেখো, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% লাভে পণ্য বিক্রয় করে। আবার বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে কত? 25,50,000 টাকা। দেখো বলছে পার্সেন্ট বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে, কিন্তু ভ্যালু দেওয়া আছে বিক্রয়ের। এই যে ঝামেলাটা তোমরা অনেক সময় মুখস্থ করে ফেলো, যে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% হলে বিক্রয়ের উপর কত পার্সেন্ট? 20% হবে। এটা আমি জানি, অনেকেই মুখস্থ জানো। বিক্রিত পণ্যের ব্যয়ের উপর যদি
33.33% হয়, তাহলে বিক্রির উপরে 25% হয়। এটা তোমরা অনেকেই মুখস্থ করে ফেলছো, আজকে তোমাদের সবগুলা পেয়ে দিব। অপশন শেয়ার ডান, থ্যাংক ইউ মিস্টার তানবীর, ফার্স্ট ইয়ারের। আচ্ছা, তোমাদের তো আইসিটি পরীক্ষা হবে না, এটা ফার্স্ট ইয়ার, ও হচ্ছে ফার্স্ট ইয়ার, বুঝছো? যারা ফার্স্ট ইয়ার তাদের আইসিটি। আচ্ছা, সবাই আমার লেখাটাকে বুঝতে পারতেছো? সবাই আমার লেখাটাকে বুঝতে পারতেছো? তাহলে আমরা মেইন ক্লাসে কিন্তু চলে যাচ্ছি এখনই। ওকে, তো সবাই অঙ্কটা কি বের করে ফেলছো? সবাই অঙ্কটা বের করে ফেললে একটু ওকে লিখে দাও। আমি কিন্তু বলে দিতেছি টেস্ট পেপারে এটা পাওয়ার কথা। বরিশাল সরকারি কলেজে এটা নির্বাচনী পরীক্ষা 2019 সালে আসছে। মানে যদি আগে বিগত বছরে কারো টেস্ট পেপার থাকে সেখান থেকে তুমি এটা পেতে পারো, ঠিক আছে? তো আমি একটু লিখে দিলাম, বরিশাল সরকারি কলেজের নির্বাচনী পরীক্ষা 2019 সালে এটা আসছে, ঠিক আছে, ইন্টারমিডিয়েটে। তো আমাদের কিন্তু এখন মোট অঙ্কটা দেখো, খেয়াল করো। সবাই একটু ওকে লিখে দাও, যদি ম্যাথ অঙ্ক বের, সবাই একটু ওকে লিখে দাও ঝটপট। সবাই একটু ওকে লিখে দাও, সবাই একটু ওকে লিখে দাও, সবাই একটু ওকে লিখে দাও, সবাই একটু ওকে লিখে দাও। রিমন গুপ্ত, ওকে, সবাই একটু ওকে লিখে দাও। দেখা যাচ্ছে কিনা ঠিক মতো, সবাই একটু ওকে। আচ্ছা, সবাই একটু ওকে লিখে দাও, সবাই একটু জলদি ওকে লিখে দাও, সবাই একটু ওকে লিখে দাও। আচ্ছা, এখানে সাইদুল ইসলাম ইমন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হাসিব মাহমুদ শেয়ার ডান, থ্যাংক ইউ হাসিব মাহমুদ। আসলে গোপাল নাসার, সবাই একটু ওকে লিখে দাও, সবাই একটু ওকে লিখে দাও। আমি কিন্তু এই প্রশ্নটা আগেই মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিছি যে এই অঙ্কটা সলভ করে দিব, কারণ এটা হচ্ছে একটা কলেজের প্রশ্ন। এটা তোমাদের মানে বিভিন্ন বইয়ে নাও থাকতে পারে, যেহেতু তোমাদের যে বইগুলো কিনছো এগুলো বুট রিলেটেড। হ্যাঁ, সবাই একটু ওকে লিখে দিচ্ছ। হ্যাঁ, ম্যাথটা পাইছি না তো স্যার। আচ্ছা, ম্যাথটা গোপাল দাস, ম্যাথটা দেওয়া আছে মেসেঞ্জার গ্রুপে, দেওয়া আছে ভাই, মেসেঞ্জার গ্রুপ থেকে নিয়ে নাও। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপ থেকে নিয়ে নাও, মেসেঞ্জার গ্রুপ থেকে নিয়ে নাও, ঠিক আছে, মেসেঞ্জার গ্রুপ থেকে নিয়ে নাও। সরকারি বরিশাল কলেজ নির্বাচনী পরীক্ষা 2019। দেখো, আমি ম্যাথের কিন্তু ছবি তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিছি। আমি এটাও বলছি, মেসেঞ্জার গ্রুপে যে ছবিটা দিছি সে ছবিটা দেখে তোমরা খাতায় অঙ্কটা আগে কি তুলে নাও, মানে একদম হুবহুব অঙ্কটা তুলতে 5 মিনিটও লাগবে না, কারণ ছোট একটা অঙ্ক, তোমরা এটা তুলে নেওয়ার জন্য আমি বলছি। আচ্ছা, জান্নাতুল নাইমা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে কিন্তু আমাদের আজকে যে আলোচনার বিষয় আমি তোমাদেরকে শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ। তো সবাই লক্ষ্য করো, আমি যে জিনিসটা ভালো করে বলবো সবাই বুঝতে হবে, ঠিক আছে? দেখো, অনেক সময় বলা থাকে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর এত% লাভ, হ্যাঁ, বিক্রয় পরিমাণ এত টাকা, মানে যার উপরে পার্সেন্ট বলবে তার পরিমাণ দেওয়া থাকে না, আরেকটা ব্যালেন্স দেওয়া থাকে। আবার অনেক সময় লেখা থাকে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে 20% বিক্রয় এত টাকা। আবার অনেক সময় লেখা থাকে কি বিক্রয়ের উপরে 20% বিক্রিত পণ্য ব্যয় এত টাকা। আবার অনেক সময় লেখা থাকে বিক্রয়ের উপরে 25% মুনাফা, বিক্রয় পরিমাণ দেওয়া থাকে। সেটা কিন্তু সমস্যা নেই। এখন কথা হচ্ছে যার উপরে পার্সেন্ট বলবে সেটা যদি দেওয়া না থাকে, তাহলে তোমরা, আমি জানি, মুখস্থ একটা বিষয় ফলো করো। সেটা কি? যেমন বিক্রিত পণ্যের ব্যয়ের উপর যদি 25% হয়, তোমরা মুখস্থ ধরে নাও যে বিক্রয়ের উপর কি 20%। তারপর আরেকটা কি, যদি বিক্রিত পণ্যের যদি বিক্রয়ের উপর 33.33% হয়, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর হবে কি, মানে 28%, 25%। তোমরা এরকমভাবে কিন্তু কিছু কিছু জিনিস মুখস্থ করে নিচ্ছ। এই মুখস্থ করে নেওয়ার কারণে কিন্তু তোমরা দেখা গেছে অনেক অঙ্ক এটা সমাধান করতে পারো না। এখন এখানে বলা আছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25%, তুমি জানো বিক্রির উপর 20% মুখস্থ। কিন্তু আমি যদি প্রশ্নে বলি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 40%, তখন বিক্রির উপর তুমি কত পার্সেন্ট ধরবা? কখনোই কিন্তু ধরতে পারবে না, কারণ এরকম কোনো রুলস নাই। তোমরা যেটা মুখস্থ করো বা জানতেছো বা শিখতেছো, এরকম কিন্তু কোনো রুলস নেই। আমি যদি বলি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 15%, তখন বিক্রির উপর কত পার্সেন্ট? 10%? কখনোই না, এটা কোনোভাবেই তুমি মিলাইতে পারবে না। তো সব সমস্যার সমাধান নিয়ে কিন্তু আজকে আসছি, শুধুমাত্র আমাদের পার্সেন্ট সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেগুলো। রাকিবুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, তাহলে সবাই আমার একটা কথা লক্ষ্য করো। আজকে আমাদের যে অঙ্কটা, সেই অঙ্কটা এখানে বলছি কি, দেখো ভালো করে বলতেছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে 25% লাভে পণ্য বিক্রি করে, ঠিক আছে, 25% লাভে পণ্য বিক্রি করে। এখন যদি বিক্রয়িত পণ্যের ব্যয় দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা ওটার উপরে পার্সেন্ট করতাম, হয়ে যেত। কিন্তু এখানে দেখো বলা আছে অঙ্কতে বিক্রয়ের পরিমাণ 25,50,000 টাকা। তার মানে পার্সেন্ট বলছে একটার উপরে আর ভ্যালু দেওয়া আছে কি আরেকটা। তো সেই ক্ষেত্রে মনে করো আমরা বের করব কিভাবে। আমি আগে তোমাদের এখানে বিক্রয় দেওয়া আছে, এখানে আমাদের কী দেওয়া আছে? বিক্রয় দেওয়া আছে। খেয়াল করো, এখানে আমাদের কী দেওয়া আছে? বিক্রয় দেওয়া আছে। তারপরে হচ্ছে আমরা লাভ বের করব, ক নাম্বার লাভ বের করব। তারপর আবার এখান থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করবো, ঠিক আছে। তাহলে আবার কী করবো, দেখো বিক্রিত পণ্যের ব্যয় বের করবো। আমরা দেখো কতগুলা বের করতেছি, বিক্রিত পণ্যের ব্যয়।
ঠিক আছে, আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করবো। আবার দেখো বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 25,50,000 টাকা। মনে করো এটাও নাই, আমরা এটাও আবার কি বের করবো, মানে একটা কথা হচ্ছে যেটাই থাকুক, মানে যা চাক, আমি সব কিছু আমি আজকে তোমাদেরকে যে সূত্রটা বা যে সিস্টেমটা বুঝাবো এটা হচ্ছে ন্যাচারাল সিস্টেম, এটা দিয়ে তুমি যে কোনো কিছু বের করতে পারবা। তাহলে আমি এখন তোমাদের একটু বলে দেই, আমরা প্রথম বের করবো হচ্ছে মোট লাভ, তারপর বের করবো হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, তারপর আবার দেখো আমরা বিক্রয় পরিমাণ বের করবো। এখানে কিন্তু 3 নম্বরে বিক্রয় দেওয়া আছে, তারপর আমরা কি করব, আমরা অন্য একটা মান দেওয়া থাকলে আমরা বিক্রয় পরিমাণটা বের করব। তার মানে হচ্ছে পার্সেন্ট, এরকম পার্সেন্ট আকারে যত অঙ্ক দেওয়া থাকবে যা বের করতে বলবে তুমি একদম সিম্পলভাবে বের করতে পারবা। সেই জন্য আমরা কিন্তু এখন পড়াটা শুরু করতেছি। তো খেয়াল করো, নাদিয়ান নিশাদ ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের কিন্তু একটা রুলস আছে বা একটা সমীকরণ আছে। দেখো সমীকরণটা আমি একটু লিখি, আমি কিন্তু একটু বড় করে লিখবো। দেখো প্রথম হচ্ছে আমাদের ব্যয় হয়, ঠিক আছে, আমাদের পণ্য সংক্রান্ত কিন্তু আমাদের প্রথমে ব্যয় হয়, ঠিক আছে। এই যে ব্যয় হলো, ব্যয়ের সাথে কিন্তু আমরা লাভ যুক্ত করে কিন্তু আমরা বিক্রি করি। খেয়াল করে কিন্তু ভালো করে, ব্যয়ের সাথে আমরা লাভ যুক্ত করে কিন্তু বিক্রি করি। তার মানে কি, আমাদের যা ব্যয় হবে তার সাথে আমরা লাভ যদি যুক্ত করি তাহলে এটা কি বিক্রয় হয়, ঠিক আছে। আর লস হলে এই লস আমরা বিয়োগ করে বিক্রি করি, ঠিক আছে। এখন আমাদের অঙ্ক হচ্ছে, যেহেতু এটা লাভ নিয়ে আমাদের অঙ্ক হচ্ছে, তাই সেক্ষেত্রে দেখো লাভ নিয়ে ভালো করে বুঝো, আর লস নিয়ে কোনো অঙ্ক এরকম আসে না, তোমাদের পরীক্ষা আসবে না কারণ, ঠিক আছে। তো দেখো আমাদের যে কোনো জিনিস, মনে করো আমি এক হালি কলা কিনছি 10 টাকা দিয়া, মনে করো এটা হচ্ছে আমার 10 টাকা ব্যয়, এটার সাথে আমি 2 টাকা লাভ করে 12 টাকা আমি বিক্রি করবো। কথা কি বুঝতেছ? তার মানে আমি একটা নর্মাল একটা উদাহরণ দিই তোমাদেরকে। দেখো আমি যদি প্রথমে মনে করো আমি এক হালি কলা কিনলাম 10 টাকা দিয়ে, এটার সাথে আমি 2 টাকা যখন লাভ করব, এটাই কিন্তু আমার বিক্রি মূল্য হবে কত টাকা, 12 টাকা। এটা কিন্তু আমাদের নর্মাল একটা উদাহরণ। কথা কি বুঝতে পারতেছ? ওকে। তো এর উপরে ডিপেন্ড করে তুমি এখন এই ম্যাথটা বের করবা। দেখো তো কী বলছে, বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে 25%। দেখো আমি এই সূত্র দিয়ে কিন্তু আমি এই অঙ্কটার মান বের করবো, তুমি যা বলবা আমি তা তোমাকে বের করে দেবো। কথা কি বুঝছো? এখানে বলতেছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% লাভ। বলো তো কার পার্সেন্ট দেওয়া আছে? এখানে লাভের পার্সেন্টটা দেওয়া আছে, ঠিক আছে। কত পার্সেন্ট লাভ বলছে? 25% লাভ বলা আছে, তাহলে এখানে আমি 25% দিলাম, ঠিক আছে। 25% লাভ বলা আছে, বুঝলাম। আমাকে লাভ বলছে, তার মানে অবশ্যই লাভ কি 25%। তো 25% যদি লাভ হয়, এখন লাভটা কার উপরে? দেখো লেখা আছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে। এতটুকু তুমি ভালো করে খেয়াল করবা, যার উপরে পার্সেন্টটা হবে সে তার মান হবে 100%। ভালো করে খেয়াল করো, যার উপরে পার্সেন্ট হবে তার মান হচ্ছে 100%। এখন কথা হচ্ছে, দেখো বিক্রিত পণ্যের ব্যয় আমি সংক্ষিপ্তভাবে ব্যয় লিখছি, তোমরা এটা কোনো নিয়ে মনে করো না, ঠিক আছে। এটা ব্যয় হবে মানে বিক্রিত পণ্যের ব্যয়। ভালো করে খেয়াল করো, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% লাভে পণ্য বিক্রি করে। তো আমি কিন্তু পাইলাম লাভ হচ্ছে 25%। এখন দেখো কার উপরে পার্সেন্ট বলছে? বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে। যার উপরে পার্সেন্ট করতে বলবে আমরা তো জানি শতকরা মানে 100, তার মানে তার মান কত? 100। এখন দেখো তাহলে ব্যয়ের উপরে কিন্তু পার্সেন্ট করতে বলছে, তার মানে বিক্রয়ের মান কত, ব্যয়ের মান কত পার্সেন্ট? 100%। তো সমীকরণ অনুযায়ী এটা যদি 100% হয়, মাঝখানে যদি প্লাস হয়, তাহলে এই যে আমরা বিক্রয় করবো কত পার্সেন্ট? 125%। এই সমীকরণটা কে বুঝছো একটু ওকে লিখে দাও। এই সমীকরণটা কে বুঝছো একটু ওকে লিখে দাও। বিশ্বাস করো, তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, জগন্নাথে পরীক্ষা দিবা, এই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এই সূত্রটা যে তোমাদের কত কাজে লাগবে সেটা বলার বাইরে, এবং এটা হচ্ছে ন্যাচারালভাবে আমি তোমাদেরকে শেখাবো। এটা কিন্তু ন্যাচারাল যে আমরা যা টাকা ব্যয় হয় তার সাথে আমরা লাভ করি, আমাদের কি বিক্রয় করি। কথা কি বুঝতে পারতেছো? তার মানে এখানে বলা আছে লাভ 25%, বুঝলাম। তাহলে আমাদের লাভের জায়গায় 25%, আর যেহেতু বলছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে পার্সেন্ট করতে হবে, তার মানে ব্যয় যার উপরে পার্সেন্ট করতে হবে সেটা হচ্ছে 100%, সেই জন্য ব্যয়ের জায়গায় 100%। এখন আমার সমীকরণ বলতে আছে ব্যয় হচ্ছে 100%, লাভ হচ্ছে 25%, দুটো যোগ হল হচ্ছে 125% হচ্ছে বিক্রয়। কথা কি বুঝছো? ভালো করে সবাই খেয়াল করো। আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার, বুঝছি স্যার। এখন দেখো আমি তোমাদের একটা খেলা দেখাবো, প্রথমবার আপনার ক্লাস করছি। মিস রেহানা আক্তার, রুমা, থ্যাংক ইউ ক্লাস করার জন্য। অবশ্যই ক্লাসগুলো দেখো। এটা হচ্ছে আমাদের সবচেয়ে ঝামেলাপূর্ণ একটা অঙ্ক। হ্যাঁ, বুঝি না ভাইয়া, আবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা সাপির, নো আন্ডারস্ট্যান্ড ভাই। প্রথম ক্লাস থেকে যারা প্রথম একবারে শুরুতে যারা ক্লাস করছো অবশ্যই ভাই বুঝবা। আমি কিন্তু তোমরা কিন্তু এই যে এটা কিন্তু ফল্ট করো, ঠিক আছে। আমি আবার একটু বলতেছি ভাই, যারা একটু লেট করে আসছো ভালো করে একটু খেয়াল করো। তোমরা কিন্তু যারা বলছো বুঝি নাই তারা কিন্তু অবশ্যই আবার কমেন্ট করবা, ঠিক আছে। খেয়াল করো,
বারবার বলতেছি, আমাদের কিন্তু বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু একটা সমীকরণ থাকে। কী সমীকরণ? দেখো, আমাদের যা ব্যয় হবে তার সাথে আমরা লাভ হলে লাভ যুক্ত করে কিন্তু আমরা বিক্রি করব। উদাহরণস্বরূপ, আমি যদি এক হালি কলা 10 টাকা কিনি, এটার সাথে যদি আমি 2 টাকা লাভ করি, আমার বিক্রয় মূল্য 12 টাকা। কথা বুঝছো? এখন আমি যদি 20 টাকা দিয়ে যদি 2 হালি কলা কিনি, এটার সাথে যদি আমি 4 টাকা লাভ করি, তাহলে আমার বিক্রয় মূল্য কত হইব? ব্যয় প্লাস লাভ কিন্তু বিক্রয় মূল্য। কারণ কি, আমি লাভ সহ যেতে বিক্রি করবো, বিক্রয় মূল্য কিন্তু আমার 24 টাকা হবে। কথা বুঝছো? এটা হচ্ছে সেই সমীকরণটা, এটা তোমরা সবাই জানো। এটা একজন দোকানদারও কিন্তু এই সমীকরণটা জানে, যে আমি এক হালি ডিম কিনছি 10 টাকা দিয়ে, আমি যদি 2 টাকা লাভ করি, আমার বিক্রয় মূল্য 12 টাকা। ক্লিয়ার? এখন এই ক্ষেত্রে দেখো, অঙ্কের ক্ষেত্রে এটা কী হবে? এখানে বলতেছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর লাভ হচ্ছে 25% ধরে পণ্য বিক্রয় করে, মানে বিক্রিত পণ্যের ব্যয় যা হয় তার উপরে 25% করে লাভ ধরা হয়। কিন্তু ভাই, এখানে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া নেই, দেওয়া আছে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে। এই জন্য কিন্তু আমার এত আজকে কথাবার্তা। এটা ভালো করে বুঝলে কিন্তু সব ধরনের ম্যাথ পারবা। দেখো, আমি কিন্তু বের করে রাখছি, কী বের করে দেখাই দিব। একদম বিক্রয় দেখো দেওয়া আছে, তাও আমি বিক্রয় আবার বের করে দেয়, এই সূত্রের মধ্যে বিক্রয় বের করে দিব। তো খেয়াল করো, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর লাভ যদি 25% হয়, তাহলে আমার লাভের অংশ কি? 25%। দেখো, লাভের অংশ কত পার্সেন্ট? 25%। তো এখন কথা হচ্ছে, যার উপরে পার্সেন্ট বলবে সেটা হচ্ছে 100 হবে। কারণ আমরা তো জানি, কোনো কিছুর উপর যখন আমরা শতকরা করি, সেটার পরিমাণ 100 হয়। যেহেতু বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে 25% বলছে, সেহেতু বিক্রিত পণ্যের ব্যয় কত পার্সেন্ট? 100%। সেই জন্য দেখো, ব্যয় হচ্ছে 100%, লাভ হচ্ছে 25%। তাহলে ব্যয় যদি 100 হয়, যোগ লাভ যদি 25% হয়, বিক্রয় মূল্য 125%। এখন কি যারা বুঝো না তারা বুঝতে পারছো? ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, আরেকবার, হ্যাঁ ভাইয়া যদি আরেকবার বলতেন। হ্যাঁ, আমি আরেকবার বলছি, তোমরা একটু খেয়াল করো। মোট কথা হচ্ছে, আমার ব্যয় যার উপরে পার্সেন্ট পড়বে সে হচ্ছে 100%। যেহেতু এই অঙ্কে বলছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর, ঠিক আছে, এই অঙ্কে দেখো বলছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর বলছে, সেই জন্য এখানে ব্যয় হচ্ছে 100%। যার উপরে পার্সেন্ট পড়বে সে হচ্ছে 100%। সরাসরি বলা আছে লাভ 25%, সেই জন্য লাভের জায়গায় 25%। তো ব্যয় যদি হয় 100%, লাভ যদি হয় 25%, বিক্রি হচ্ছে 125%। এই যে সমীকরণটা, তুমি কি সাজাইতে পারবা না? অবশ্যই আমি জানি তুমি সাজাইতে পারবা। আমার মতো করে সবাই অঙ্কটা সাজিয়ে, যত ধরনের অঙ্ক আসবে এরকম অঙ্ক আসবে, তুমি বের করে নিবা। ঠিক আছে? এখন কথা হচ্ছে, আমি মনে করো প্রথমে লাভ বের করবো। কী বের করবো? লাভ বের করবো। তাহলে খেয়াল করো, আমি এখন এখানে লাভটা বের করি। প্রথমে আমি দেখো, আমি তারা কিন্তু প্রথমে ক নাম্বার লাভই বলছে। দেখো, ক নাম্বার বলছে কি? মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো। ক নাম্বার কিন্তু এটাই বলছে। তাহলে দেখো, আমি লাভটা বের করি, ভালো করে খেয়াল করো কিন্তু। তাহলে আমি মোট মুনাফাটা বের করবো। এখানে কিন্তু মোট মুনাফা বলছে, তাহলে মোট মুনাফা, আমি মোট মুনাফাটা বের করলাম। এখন কথা হচ্ছে ভাই, আমরা যে অঙ্কটার মান বের করব, যে ভ্যালুটা দেওয়া আছে সেই ভ্যালুটার উপরে ডিপেন্ড করতে হবে না? হ্যাঁ, তাহলে কার ভ্যালু দেওয়া আছে? দেখো তো, বিক্রিত পণ্যের ব্যয় ভ্যালু দেওয়া আছে? দেওয়া নাই। তাহলে কি লাভের ভ্যালু দেওয়া আছে? দেওয়া নাই। দেখো, বিক্রয়ের ভ্যালু দেওয়া আছে কত লাখ টাকা? 25,50,000 টাকা। তাহলে আমাদের এখানে আমরা বিক্রয় ভ্যালুটা নেব 25,50,000 টাকা। এটা কিন্তু আমাদের বিক্রয়ের ভ্যালু। খেয়াল করো, আমি দেখি তোমরা এর মধ্যে কিছু লেখছো কিনা। আচ্ছা, সব একটু ভালো করে লক্ষ্য করো। এই ম্যাথটা কিন্তু বুঝতে পারলে সব ম্যাথ কমপ্লিট করতে পারবা। খেয়াল করো, আমার এখানে আমার এই অঙ্ক অনুযায়ী হচ্ছে 100% ব্যয়, 25% লাভ, 125% হলো বিক্রয়। খেয়াল করো, আমি এখন মোট মুনাফা বের করব। আমার এই অঙ্কেতে মান দেওয়া আছে, কিন্তু বিক্রয়ের মান দেওয়া আছে। কার মান দেওয়া আছে? বিক্রয়ের মান। বিক্রয়ের মান যদি দেওয়া থাকে, তার মানে বুঝতে হবে আমার যে মানের টাকাটা আছে সেটার ভ্যালু হচ্ছে 125%-এর টাকাটা আমার দেওয়া আছে। কথা কি বুঝতে পারছো? যেহেতু বিক্রয়ের মান দেওয়া আছে, আমি সমীকরণ অনুযায়ী পাইতেছি যে 125%-এর টাকাটা হচ্ছে বিক্রয়ের মূল্য। তাহলে এই যে 25,50,000 টাকা, এই যে টাকাটা, তুমি বলো তো, এটা কি 100%-এর টাকা? এটা কি 25%-এর টাকা? না, এটা 125%-এর টাকা। এই সমীকরণে কিন্তু আমি 125% বিক্রয় পাইছি, বিক্রয়ের পার্সেন্ট কিন্তু 125%। যেহেতু বিক্রয়ের পরিমাণ 25,50,000 টাকা, তার মানে বুঝতে হবে এই যে ব্যালেন্সটা দেওয়া আছে এটা হচ্ছে 125%-এর টাকা। এখন এটাকে যদি আমি 125 দিয়ে ভাগ দেই, আমার যদি লাভ দরকার হয় তাহলে আমি 25 দিয়ে গুণ দিব। যদি বলে বিক্রিত পণ্যের ব্যয় করো, তাহলে আমি 100 দিয়ে গুণ দিব। তাহলে তুমি খেয়াল করে দেখো, এই যে আমার ব্যালেন্সটা হচ্ছে বিক্রয়ের 25,50,000 টাকা আমার বিক্রয়ের ব্যালেন্স। আমি সমীকরণ করে বিক্রয়ের পার্সেন্ট পাইছি 125%। সেই জন্য আমি এটাকে 125 দিয়ে ভাগ করলে, হ্যাঁ, আমি যা দরকার তা দিয়ে গুণ করলে কিন্তু আমি পেয়ে যাব। তাহলে আমি 100 ভ্যালুটারে 125% যেহেতু ভ্যালু, আমি 125% দিয়ে ভাগ দিলাম, বা 125 দিয়ে ভাগ দিলাম। আমি এখন কী বের করবো?
মোট মুনাফা বের করবো, তাহলে মোট মুনাফার পার্সেন্ট কত 25, তাহলে আমি এখানে 25 দিব, আমার কিন্তু অঙ্কটা হয়ে যাবে। সবাই একটু খেয়াল করে দেখো, সবাই খেয়াল করে দেখো। হ্যাঁ, তাহলে 25,50,000। সবাই কিন্তু অনেকে বুঝবা না, একটু ঝামেলা হয় প্রথম প্রথম, আমি অনেক স্টুডেন্টসদের পড়াচ্ছি তো বুঝতে পারি। দেখো তাহলে দেখো 5,10,000 টাকা কিন্তু আমার উত্তর হয়েছে, 5,10,000 টাকা। দেখো তোমাদের যাদের সামনে বই আছে আমি আশা করি উত্তরটা মিলে গেছে। আমার সামনে বই আছে, উত্তরটা হ্যাঁ 5,10,000 টাকা। এখন কথা হচ্ছে আমাকে কিন্তু এই যে শাকিল আহমেদ জয় যেটা বলছো এটার জন্য কিন্তু আমি আজকে ক্লাস নিলাম। শাকিল আহমেদ জয় বলতেছে 20% করলে অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে ভাই। এখন শাকিল আহমেদ জয় তোমাকে আমি একটা প্রশ্ন করি ভাই, তুমি যে বলছো এটার উপরে 20% করলে হবে, হ্যাঁ এই অঙ্কটাতে আমরা যদি এই 25,50,000 টাকারে হ্যাঁ 20% করি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হবে। এটা কিন্তু আমি আগেই বলছি যে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর যদি 25% ধরা হয়, বিক্রির উপরে 20% করলে অঙ্কটা হয়ে যাবে। এটা 20% করলে কিন্তু আমাদের 5,10,000 টাকায় আসবে। কিন্তু শাকিল আহমেদ জয় ভাই তুমি যে মুখস্থ করছো, এখন আমার একটা উত্তর দিতে হবে তোমাকে, ঠিক আছে। মনে করো এই 5,50,000 টাকায় আমি বলছি, এখানে বলা আছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে 25%, আমি তোমাকে বলছি বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে হচ্ছে 12%। বিক্রিত পণ্যের ব্যয়ের উপর কত পার্সেন্ট? 12%। ভাই তুমি পারলে তোমার মুখস্থ দিয়ে এটা বের করতো যে কত পার্সেন্ট বিক্রির উপর ধরতে হইব, তোমার জীবন পার হয়ে যাব, তুমি বের করতে পারবা না। আমার কথা কি বুঝতে পারছো? আমি যদি বলি বিক্রয়ের উপরে 12% ধরতে হবে, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 12% মুনাফা ধরে বিক্রয় করে, বিক্রয় পরিমাণ এত টাকা, তুমি বিক্রয়ের উপর কত পার্সেন্ট ধরবা, তোমার জীবন পার হয়ে যাবো, মাকা তুমি বের করতে পারবে না। আমি তোমাকে এটা বলে দিলাম, ঠিক আছে। তো এই জিনিসটা তুমি মনে করতেছো যে 25%-এর জায়গায় আসলে আমি 20% করে দিলে হয়ে যাবো, এটা ভাই একটা মুখস্থ, ঠিক আছে। এইভাবে যারা শিখছো আমি বলে দেই 100% ভুলভাবে শিখছো। আজকে আমি যেটা শেখাচ্ছি যদি তোমার কাছে মনে হয় এটা তোমার জন্য হেল্পফুল হবে, অবশ্যই আমার ক্লাসটা বোঝার চেষ্টা করো। শাকিল ভাই তোমাকে আমি কিন্তু অঙ্কটা দিছি যে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর যদি 12% হয় তাহলে বিক্রয় পার্সেন্ট আমি কত পার্সেন্ট করবো, তোমাকে এটা বের করে দেবে এখন, ঠিক আছে। কারণ তুমি একটু আগে বলছো এটা 20% করছি, অঙ্ক মিলছে, তাহলে আমাকে 12%-এর অঙ্কটা বের করে দেবে, আমি কত পার্সেন্ট বিক্রয়ের উপর ধরবো, তাহলে আমি বুঝতে পারবো যে মুখস্থ করলে আমি সামনে আগাইতে পারবো। আর যদি তুমি এটা বের না করতে পারো তাহলে আমি কী বলবো, মুখস্থ বিদ্যার কোনো মূল্য নাই, কোনো ভ্যালু নাই, কোনো দাম নাই। পার্সেন্ট যদি ঘুরাই দেয়, তুমি যদি না পারো, এরকম মুখস্থ করার থেকে না করা হাজার গুণে ভালো। আর আমার এখানে তুমি পার্সেন্ট 10,000 বারও যদি পার্সেন্ট চেঞ্জ করো, আমার 1,000 বার উত্তর একই আসবে, সেম উত্তর মিলবে। তাহলে দেখো আমি কিন্তু পার্সেন্ট দিয়ে যে আমি অঙ্কটা করলাম, কে বুঝতে পারছো সবাই একটু ক্লিয়ার লিখে দাও, কে বুঝতে পারছো সবাই একটু ক্লিয়ার লিখে দাও। আমি কিন্তু এখন দেখো আমি কিন্তু এখন এই সূত্রটা দিয়ে আমি লাভ বের করেছি। দেখো 5,10,000 টাকা, এই সূত্র দিয়ে আমি ব্যয় বের করব, এই সূত্র দিয়ে আমি বিক্রয় বের করব। তোমরা সবাই খালি তাকিয়ে দেখবা, ভালো করে খেয়াল করা ভাই। 1000% ভাই মুখস্থ এটা, ঠিক আছে। 1000% মুখস্থ, কারণ তুমি কখনোই এটা বলতে পারবা না এই সমীকরণ না ইউজ করে, তুমি কখনোই পার্সেন্ট বলতে পারবা না, তোমাকে এই সমীকরণ ইউজ করতে হবে। তুমি যদি ওই পার্সেন্ট বলতে চাও, এই সমীকরণটা অবশ্যই তোমাকে ইউজ করতে হবে। সমীকরণ না ইউজ করে কিন্তু তুমি বলতে পারবে না। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া, এখন সব কিছু আমি ইজিভাবে বের করে যাবো। এত সুন্দর করে বোঝা দেওয়ার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এখন খেয়াল করো, আমরা কিন্তু লাভ বের করছি। দেখো আমরা লাভ বের করলাম কত টাকা, দেখো তো, এই যে লাভ বের করলাম হচ্ছে 5,10,000 টাকা। দেখো আমি আরও খেলা বাকি আছে, ভালো করে খেয়াল করো। আমরা 5,10,000 টাকা লাভ বের করছি। আমি এখন বিক্রিত পণ্যের ব্যয় বের করবো। দেখো তো বিক্রিত পণ্যের ব্যয় যদি আমি বের করি, আমি এখন কী বের করবো, বিক্রিত পণ্যের ব্যয়। দেখো আমি স্টার চিহ্ন দিলাম 2, বিক্রিত পণ্যের ব্যয়। মনে করো তারা কি বললো সেটা বিষয় না, তুমি কতটুকু বুঝতে পারলা। এখানে আমি বের করবো বিক্রিত পণ্যের ব্যয়। ভালো করে দেখো, তাহলে যে তোমার ব্যালেন্স দেওয়া আছে 25,50,000 টাকা, এই ব্যালেন্স থেকে কিন্তু আমাকে সব কিছু বের করতে হবে। তাহলে হচ্ছে তুমি মানুষ, তুমি হচ্ছে ভালো একটা স্টুডেন্ট। তাহলে 25,50,000 টাকা কত পার্সেন্টের টাকা, 125 ভাগের টাকা, 125 দিয়ে ভাগ করলাম। এখন ভাইয়া আমরা সমীকরণে ব্যয় কত পার্সেন্ট পাইলাম, দেখো 100%। সেই জন্য এই 25,50,000 টাকার 125 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দিবা, তুমি বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাব। দেখো আমি তোমাকে দেখাচ্ছি, 25,50,000 ভাগ হচ্ছে 125 গুণ হচ্ছে 100। আমি সমীকরণ আগে সাজাই নিছি। দেখো 20,40,000 টাকা, 20,40,000 টাকা। খেলা কিন্তু মাত্র শুরু হয়েছে।
আরও খেলা এখনও বাকি আছে। তাহলে আমি বিক্রিত পণ্যের ব্যয় কত পাইলাম? 20,40,000 টাকা পাইলাম। ক্লিয়ার? এখন মনে করো বিক্রয়ের পরিমাণ কিন্তু আমার দেওয়া আছে 25 লক্ষ কত টাকা? 50,000 টাকা। এখন আমি একটু সমীকরণটা ঘুরিয়ে দিব। এই সমীকরণটা আমি ঘুরিয়ে দিব, পার্সেন্টটা ঠিকই রাখবো, কারণ পার্সেন্টের খেলা আমি একবার খেলে দিছি। তোমরা কিন্তু এইভাবে বসে বসে করবা। আমি এখানে এই যে মানটা বিক্রয় পরিমাণ দেওয়া আছে, যদি এটা অন্য কোনো মান থাকে তুমি কি সেটা বের করতে পারবা কি না, আমি সেটা এখন প্রমাণ দিয়ে দিব। আশা করি সবাই বুঝতে পারতেছো। সবাই ভালো করে খেয়াল করো, সবাই ভালো করে খেয়াল করো। মনে করো এখানে বলা আছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% লাভে পণ্য বিক্রয় করা হয়, কিন্তু এখানে দেওয়া আছে, খেয়াল করো এখানে কি দেওয়া থাকে, ভালো করে লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে। দেখো দেখো এখানে কি দেওয়া আছে, খেয়াল করে ভালো করে। মনে করো এই যে লাভ, এই যে 5,10,000 টাকা এখানে দেওয়া আছে। লাভ মনে করো দেওয়া আছে, লাভ হচ্ছে কত? লাভ হচ্ছে 5,10,000 টাকা। শাকিল, এখন তোমার মন্তব্য কি? তুমি এখন কত পার্সেন্ট দিয়ে কত পার্সেন্ট কী করবা, মুখস্থ করবা, এটা আমাকে একটু কমেন্টে জানাও। ঠিক আছে শাকিল, এখন আমি কিন্তু ঘুরাই দিছি যে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% লাভে পণ্য বিক্রয় করে লাভ দেওয়া আছে 1,10,000 টাকা, আর কিচ্ছু দেওয়া নাই। বিক্রিত পণ্যের ব্যয়ও দেওয়া নাই, বিক্রয়ের পরিমাণও দেওয়া নাই। এই লাভ থেকে আমি সব বের করে দেবো আবার এই সমীকরণ দিয়ে। তোমরা ভালো করে খেয়াল করো। কিন্তু তুমি যে একটু আগে পার্সেন্ট বলছো 20%, এখন বলো তো এই লাভের উপর কত পার্সেন্ট হবে? তুমি আমাকে পার্সেন্ট একটু কমেন্টে জানাও। যদি তুমি জানাও, এই সমীকরণ বাদে যদি তুমি জানাইতে পারো, আমি বিশ্বাস করো তুমি যেইভাবে বলবো আমি তোমাকে ওইভাবে পড়াবো। আচ্ছা, এখন মনে করো ভালো করে লক্ষ্য করো, এখানে বলা আছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% লাভে পণ্য বিক্রয় করে, কিচ্ছু বলা নাই, শুধু বলা আছে লাভ 1,10,000 টাকা। এই যে আমরা এখান থেকে লাভটা নিলাম আনুমানিকভাবে, মনে করো আমরা অঙ্কেতে ধরলাম। এখন এই লাভের উপরে দেখো আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বেরিয়েব, আবার বিক্রয় পরিমাণ আমরা বের করে নিব। তাহলে দেখো আমি নতুন করে আবার খেলাটা শুরু করে দিচ্ছি। মনে করো বললো ক নাম্বারে মনে করো বললো যে বিক্রয়ের পরিমাণ বের করো। ঠিক আছে, যেহেতু লাভের পরিমাণ দেওয়া আছে, আর কি আমাদের লাভের পরিমাণ বের করতে বলবো না, আমাদেরকে বলবো বিক্রয়ের পরিমাণ বের করো। তাহলে দেখো আমরা এই সমীকরণ থেকে কীভাবে খেলাটা শেষ করে দিচ্ছি। আচ্ছা, শাকিল আহমেদ বলতেছে না আপনি ঠিক আছেন। হ্যাঁ ভাই, ভালো করে শিখবা, যেভাবে আসুক প্রশ্নদাতা যেভাবে প্রশ্ন করব তোমাকে উত্তর দিয়ে আসতে হবে, সেটা হচ্ছে শিক্ষা। বুঝতে পারতেছো? একটু মান ঘুরা দিল, একটু পার্সেন্ট ঘুরা দিল, তুমি পারলা না, সেটা কিন্তু ভাই একদম প্রকৃত শিক্ষা না। কারণ ঢাকা ইউনিভার্সিটি কিন্তু এই খেলাগুলোই খেলবে যখন তোমরা অ্যাডমিশন পরীক্ষা দিবা। বুঝতে পারতেছো? আল্লাহ বাঁচিয়ে রাখলে কিন্তু আমি 23 সালে অ্যাডমিশনের জন্য যত বাংলাদেশের যত ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটি কিন্তু আমি অ্যাডমিশন ক্লাস নিব লাইভে। বুঝতে পারছো? ভালো করে খেয়াল করো। এখন বলো, আবার পড়তেছি, দেখো বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% লাভে পণ্য বিক্রয় করা হয়েছে। বলা আছে ভাই লাভ হচ্ছে 5,10,000 টাকা। এখন ক নাম্বারে বলছে বিক্রয় পরিমাণ বের করো। তাহলে দেখো আমি ক নাম্বার দিলাম, বিক্রয়ের পরিমাণ বের করব। এখানে লিখলাম কি? বিক্রয়। ঠিক আছে ভাই, প্রশ্নতে কার ভ্যালু দেওয়া আছে? 5,10,000 টাকা দেওয়া আছে। খেয়াল করো কিন্তু 5,10,000 টাকা দেওয়া আছে ভাইয়া। এই 5,10,000 টাকা কত পার্সেন্টের টাকা? 25%-এর টাকা। 5,10,000 টাকা কত পার্সেন্টের টাকা? 25%-এর টাকা। তার মানে আমি এটাকে 25 দিয়ে ভাগ দিতে হবে, 25 দিয়ে ভাগ দিব। ভাই কাকে বের করতে বলছে? বিক্রয়কে বের করতে বলছে। বিক্রয়ের পার্সেন্ট কত? 125। সেই জন্য আমি 125 দিয়ে গুণ দিব। বুঝতে পারতেছো? তাহলে দেখো 5,10,000 ভাগ হচ্ছে 25 ইন্টু হচ্ছে 125। তোমরা ক্যালকুলেশন করে দেখো, আমার কিন্তু আনসার বেরিয়ে গেছে 25,50,000 টাকা। দেখছো? এখন আবার এখান থেকে সবাই ভালো করে খেয়াল করো, আবার দেখো আমি এখান থেকে এই বলা আছে, দেখো 5,10,000 টাকা থেকে আমি আবার বিক্রিত পণ্যের ব্যয় করবো। দেখো সেম আনসার বেরোইব। তাহলে আবার মনে করো আমি স্টার চিহ্ন দিয়ে বললাম কি? বিক্রিত পণ্যের ব্যয় বের করবো। কী বের করবো? বিক্রিত পণ্যের ব্যয়। ভাই বিক্রিত পণ্যের ব্যয়। ভাই প্রশ্নতে কী দেওয়া আছে? লাভের মান। লাভের যেহেতু মান দেওয়া আছে, লাভ দিয়ে আমাকে কাজ করতে হবে। মান দেওয়া না থাকলে ভাই হাওয়ার উপরে কাজ করা যায় না। সেজন্য দেখো আমাকে লাভের মান কত আছে? 5,10,000 টাকা। হ্যাঁ, এটা কত পার্সেন্টের ভাই? দেখো আমি কিন্তু সমীকরণ আগে বের করে নিচ্ছি 25%। তার মানে এটা 25 দিয়ে ভাগ হবে। কথা কি বুঝছো ভাই? আমার কাকে বের করতে হবে? বিক্রিত পণ্যের ব্যয়। ভাই সমীকরণ সাজায় আমি ব্যয় কত পার্সেন্ট পেলাম? 100%। আমি এটাকে 25 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ দিব, আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। দেখো 5,10,000
ভাগ হচ্ছে 25 ইন্টু হচ্ছে 100। এই যে উত্তর মিলে গেছে 20,40,000 টাকা। দেখো আমরা যে কোনোভাবে খেললে আমাদের রেজাল্ট কি উইন, বুঝতে পারছো? মানে আমরা কি গোল দিয়ে খেলা জিতবো, এবং সেটা কি গ্যালারি ভর্তি মাঠে। তার মানে বোঝা গেল কি যে আমরা যদি এই সমীকরণটা ইউজ করি, আমাদের এরকম কোনো অঙ্ক কোনোভাবেই কি হবে না, ভুল হওয়ার সম্ভাবনা নেই। যদি সেটা বিক্রয়ের পরিমাণও দেওয়া থাকে, যদি সেটা বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণও দেওয়া থাকে, যদি সেটা লাভের পরিমাণও দেওয়া থাকে, আমরা এখান থেকে যে কোনো মান এই অনায়াসে খুব সহজে এটা বের করে নিতে পারবো। যারা যারা বুঝতে পেরেছো লাভ রিঅ্যাক্ট, যারা যারা বুঝতে পেরেছো লাভ রিঅ্যাক্ট, যারা যারা বুঝতে পেরেছো লাভ রিঅ্যাক্ট, যারা যারা বুঝতে পেরেছো অবশ্যই লাভ রিঅ্যাক্ট দিয়ে দিবা, এবং সবাই একটু জোর তালে ক্লিয়ার দিয়ে দিও। আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম যে অঙ্কটা করে দিব, বিশ্বাস করো এই আজকের এই টেবিলটা তোমার লাইফে অনেক কিছু শিক্ষা দেবে। কারণ এরকম টেবিল থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন খুব বেশিরভাগই মানে আসে, বুঝতে পারতেছো? সবাই একটু ক্লিয়ার লিখে দাও। আর আমার এই টেবিলের এই যে বক্সটা, এই বক্স অনুযায়ী তুমি এরকম যত অঙ্ক আছে, যদি 1 কোটি অঙ্ক থাকে, 1 কোটি অঙ্ক, 1 কোটি আনসার, যদি একটা আনসার না মিলে তখন আমাকে বলবা যে স্যার আপনার নিয়মে একটা অঙ্ক মিলে নাই, তখন তুমি এই নিয়ম বাদ দিয়ে দিও, কোনো সমস্যা নাই। আর এটা কিন্তু আমার বানানো নিয়ম না, এটা কিন্তু একটা দোকানদারের নিয়ম, যে লোকে কলা বিক্রি করে এই বেটার নিয়ম, বুঝতে পারতেছো? তার মানে সেই ব্যবসায়ী, তার নিয়মের সাথে কিন্তু তোমার বানানো নিয়ম চলবে না। ব্যবসায়ীর নিয়ম ব্যবসায়িকভাবে বোঝানো হবে। তোমরা তো জানো আমিও কিন্তু 10 বছর ব্যবসা করছি, তো সেক্ষেত্রে কি আমিও একজন ব্যবসায়ী, এটা আমারও একটা নিয়ম তুমি মনে করতে পারো, বুঝতে পারছো? ওকে, তাহলে আমি সবার কমেন্ট দেখতেছি। আচ্ছা মাশাআল্লাহ ভাইয়া, সমীকরণটা খুব সহজ। হ্যাঁ শাকিল আহমেদ জয় ভাই, আমি জানি তুমি অনেক কিছু জানো, তবে তোমাকে আমি একটু বোঝানোর জন্য একটু হয়তো হার্ড করে কথা বলছি, ডোন্ট মাইন্ড, ঠিক আছে ভাই? আমিও হয়তো সব কিছু জানি না, তোমাদের অনেকের কাছ থেকে অনেক কিছু শিখে নিব। আচ্ছা ক্লিয়ার ভাইয়া, আলহামদুলিল্লাহ ক্লিয়ার ভাইয়া, আপনি ম্যাজিক দেখাইছেন, থ্যাংক ইউ রিপা আক্তার। আচ্ছা রাফসান ক্লিয়ার, মুক্তা গুপ্ত স্যার ক্লিয়ার, কাজী আরিয়ান আলহামদুলিল্লাহ ক্লিয়ার, মইনুল হক সাদ্দাম ক্লিয়ার, ভাই সবাই ক্লিয়ার। হ্যাঁ আবদুল্লাহ বিন শামিম ক্লিয়ার, রিপা আক্তার ক্লিয়ার, পূজা চক্রবর্তী ক্লিয়ার স্যার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমার এই কষ্ট, আমার এই যে গলা ফাটানো কথাগুলা বুঝতে পেরেছো। এবং এই নিয়মে তোমাদেরকে কিন্তু আমি আজকে 2টা অঙ্ক দিব, তোমরা করে ফেলবা। যদি না মিলছে উত্তর, আর যদি তোমার কাছে মজা না লাগছে তখন বলবা। আজকে আমি তোমাদের একটা কথা বলে দিই, অ্যাকাউন্টিংয়ে কিন্তু অনেকে A+ পায়, অনেক টিচার অ্যাকাউন্টিং পড়ায়, কিন্তু পড়ার মধ্যে 2টা জিনিস আছে। একটা হচ্ছে তুমি বুঝলা এবং মনের সাজ মানে মনের আনন্দ নিয়ে পড়লা, এটা হচ্ছে একটা পড়া। আর এটা হচ্ছে তুমি বুঝলা না, একটু তিতা তিতা ভাব মনের মধ্যে রাখা, কষ্ট রাখা শিখলা, এটা হচ্ছে আরেকটা পড়া। কথা বুঝছো? তো তুমি যদি ভালো করে পড়া বুঝতে চাও বা ভালো করে প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝতে চাও, অবশ্যই আমাদের 11+ একাডেমির সাথে সংযুক্ত থাকবে। আমরা ইনশাল্লাহ MBA পর্যন্ত সার্ভিস দিব। আমাদের পড়া তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা অলওয়েজ লাইভ ক্লাস করব। তোমরা যদি সাথে থাকতে চাও তাহলে আমাদের 11+ একাডেমির সাথে থাকবে। আচ্ছা তাহলে মিস্টার তানভীর কনসেপ্ট ক্লিয়ার, MD সায়েম চৌধুরী বস বস বস, থ্যাংক ইউ, এত কিছু বলার দরকার নেই। ক্লাস এ পার্ট স্যার, থ্যাংক ইউ সবাইকে। সবাই যাই হোক, এখন কথা হচ্ছে আমাদের এখন পরের অঙ্ক যেতে হবে। আজকে কেন এটা নিয়ে তখন কথা বললাম, দেখো আমরা কিন্তু এটা নিয়ে কথা বলছি প্রায় 33 মিনিট। কেন এটা নিয়ে কথা বললাম? কারণ আমি জানি বাংলাদেশের 90 থেকে 95% স্টুডেন্টস এটা নিয়ে সমস্যায় ভুগছে, এবং এটার মধ্যে অনেকে মুখস্থ বিদ্যা প্রয়োগ করে, যে ক্ষেত্রে কোনো পার্সেন্ট পরিবর্তন করলে তার কোনো সমাধান সে বের করতে পারবে না। কিন্তু আমি যে সিস্টেম শিখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা কলাওয়ালার সিস্টেম, একজন ব্যবসায়ীর সিস্টেম। এই সিস্টেমে চললে যত বড় প্রশ্নদাতা হোক তুমি তার মান বের করতে পারবে ইনশাল্লাহ। ওকে, তাহলে সবাই থ্যাংক ইউ। আমরা এর পরের অঙ্কটা করতেছি। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো আমি এটা মুছে দিচ্ছি। লাইভ ক্লাস অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে, তোমরা কোনো টেনশন করো না যে ক্লাসটা আমি ডিলিট করে দেবো। আসলে ডিলিট করার কিছুই নেই। আর তোমরা তো জানো ইনশাল্লাহ আমার অফলাইনে ব্যাচ আছে। এখন আমাদের 30 মিনিট পার হয়ে গেছে, তো আমরা এখন বাকি রিকোয়ারমেন্টগুলো করে ফেলবো। আসলে বোর্ডের অঙ্কে তো এটা ছিল না, তো সেই জন্য আমরা সরকারি বরিশাল বোর্ডের অঙ্ক করছি। আসলে এই অঙ্কটা যদি তোমাকে না শিখাই দেয়, তোমরা তো ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিবা, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক সমস্যায় পড়তে হবে। কারণ এটা অনেক অঙ্কতে অনেক ইউনিভার্সিটিতে আসে, এমন আছে 2টা আসে, বুঝছো?
সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আল্লাহর রহমতে আজকে এটা শিখে ফেলছো, এটার পিছনে শ্রম দাও আর একটু তোমাদের ব্রেন মজবুত হবে। আসলে ভাই শিখায় দেওয়ার মালিক কিন্তু আমি না, ঠিক আছে, আল্লাহ শিখায় দেওয়ার মালিক। তোমার ব্রেনে আল্লাহ কিন্তু একমাত্র ঢুকাই দিব, তো সেই অনুযায়ী তোমাকে কী করতে হবে, পরিশ্রম করতে হবে। আমি শুধু গাইডলাইন তোমাকে শুধু আমি একটু দেখিয়ে দিলাম। ওকে, তাহলে স্যার আমার কমেন্টটা দেখে না, নাফিসা মালিহাত, থ্যাংক ইউ। আচ্ছা সরি, আসলে অনেক সময় আমি বোঝানোর সময় একটু কমেন্ট কম দেখি। মাইনুল আতিক সাদমান সুপার ভাইয়া, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ স্যার, হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে এখন আমাদের পরের দেখো রিকোয়ারমেন্ট বলতেছে চলতি অনুপাত ও প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাত। আমি চলতি অনুপাত ও প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাত গত ক্লাসে করাইছি, আশা করি তোমরা পারবে। তারপরেও তোমরা যদি বলো হ্যাঁ করে দেন স্যার, তাহলে একটু ইয়েস লিখে দাও, আর যদি দরকার মনে করো যে না স্যার করানোর দরকার নেই, তাহলে একটু নো লিখে দাও, ঠিক আছে। তাহলে আমি গ নাম্বার রিকোয়ারমেন্টটা ভালো করে দিচ্ছি, কারণ গ নাম্বার রিকোয়ারমেন্টে দায় মালিকানা অনুপাত আছে, সেখানে মালিকানা তহবিল নিয়ে একটা স্টুডেন্ট দীর্ঘ 2 দিন ধরে আমাকে বলতেছে স্যার মালিকানা তহবিল নিয়ে একটু বুঝিয়ে দেন। আমি চাচ্ছি যে মালিকানা তহবিল নিয়ে আজকে একটু কথা বলবো। তোমরা খ নাম্বারটা কি করতে হবে, চলতি অনুপাত বা প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাত, তোমাদের এটা কি করতে হবে, করতে হলে ইয়েস লিখে দাও, দরকার না হলে নো লিখে দাও, কারণ এটা নিয়ে আমাদের বিগত আরও ক্লাস হয়ে গেছে। তাহলে সবাই একটু নো লিখে দাও। আচ্ছা, এমডি মানিক হোসেন বলতেছে করাই দেন ভাইয়া। আর হচ্ছে আসিফ মাহমুদ ইয়েস বলতেছে। আচ্ছা, রিমন গুপ্ত ইয়েস, পারবো ভাইয়া খ নাম্বারটা। আচ্ছা, অনেকে বলতেছে করে দেওয়ার জন্য। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে আমরা বেশিরভাগ দেখি কারা তোমরা তাদের একটু কমেন্টে জানাই দাও, 2 মিনিটে কমেন্টে জানাই দাও। তাহলে আমি রাফসান নো বলছো, তাইফা তোহা নো বলছো, মিস্টার তানবীর নো। আচ্ছা, তারপর হচ্ছে রিপা আক্তার পারবো ভাইয়া এটা, হ্যাঁ তাও তুমিও নো। কাজী আরিয়ান, তোমার কথা আমি বুঝি নাই। আচ্ছা, জুনায়েদ হোসেন, আচ্ছা তাহলে তোমরা দেখো। সাফিয়া সুলতান বলতেছে ইয়েস স্যার। আচ্ছা, একটু কম সময়ে করে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো, সবাই একটু করে দিচ্ছি। এখানে নতুন অনেকে আছো, তাহলে দেখো চলতি অনুপাত, চলতি, ও দেখো আমি চলতি সম্পদ লিখতেছি, সরি এখানে বলছে চলতি অনুপাত, ঠিক আছে, খ বলছে চলতি অনুপাত। তো চলতি অনুপাতের সূত্র কি আমাদের, চলতি সম্পদ, এখানে কি চলতি সম্পদ, আর নিচে হচ্ছে চলতি দায়। তোমাদের কিন্তু আরেকটা ক্লাস দেবো এই অধ্যায়ে, তারপর কিন্তু আর ক্লাস দেবো না। চলতি সম্পদ, চলতি দায়। তাহলে এখান থেকে আমাকে চলতি সম্পদটা বের করে নিতে হবে। আমি আলাদা করে বের করলাম না, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কোনটা কোনটা। দেখো তাহলে সম্পদের দিকে যাও, প্রথমে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব কিন্তু একটা চলতি সম্পদ, তার মানে আমি 3 লাখ টাকা উঠাইলাম ক্যালকুলেটারে। তারপর হচ্ছে সাপ্লাইস। আচ্ছা, খেয়াল করো ভালো করে, সাপ্লাইসও কিন্তু একটা চলতি সম্পদ, তাহলে সাপ্লাইস 2 লাখ টাকা। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের মজুদ পণ্য চলতি সম্পদ 4 লাখ টাকা, আমি যোগ করতে থাকলাম। তারপর হচ্ছে হাতে নগদ চলতি সম্পদ 2,50,000 টাকা। এখানে তার মানে এখানে আসছে হচ্ছে 11,50,000 টাকা। এখানে চলতি অনুপাতের সূত্র কি, চলতি সম্পদ বাই হচ্ছে চলতি দায়। তাহলে এখান থেকে আমাদের চলতি সম্পদটা এখানে টোটাল বের করে তারপর আমরা করতে হবে, যেহেতু আমরা গত ক্লাসে করেছিলাম। তোমরা যারা বুঝতেছো না তার জন্য একটু করাচ্ছি। এখানে আমরা মোট চলতি সম্পদগুলো যোগ করে আমরা এখানে লিখবো। তাহলে আমি চলতি সম্পদগুলো যোগ করছি, 11,50,000 টাকা আসে। তাহলে 11,50,000 টাকা, বুঝতে পারতেছো? আচ্ছা, এখন চলতি দায় দেখো কী কী আছে। চলতি দায় কিছুই নাই, এখানে দেখো শেয়ার মূলধন, এটা হচ্ছে মূলধন সাধারণ সঞ্চিতি, এটাও মূলধনের অংশ সংরক্ষিত হয়, এটা হচ্ছে নিট মুনাফা। 10% ঋণপত্র, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। প্রদ হিসাব হচ্ছে চলতি দায়, ব্যাংক জমা অতিরিক্ত হচ্ছে চলতি দায়। তাহলে প্রদ হিসাব হচ্ছে 3 লাখ টাকা, ব্যাংক জমা অতিরিক্ত হচ্ছে 1.5 লাখ টাকা, তার মানে হচ্ছে চলতি দায় হচ্ছে 4,50,000 টাকা। আমি কিন্তু মানটা এমনি মুখে মুখে করে দিলাম, তোমরা কিন্তু মাইন্ড করো না, ঠিক আছে? অলরেডি আমার গলা শুকিয়ে গেছে। তোমাদের আগে আমি ইন্টার সেকেন্ডারি ব্যাচ পড়াইছি অফলাইনে, ঠিক আছে? তোমাদেরকে ক্লাস করানোর পরে আবার আমি ইন্টার সেকেন্ডারি আরেকটা ব্যাচ আছে, সেটা আমাকে পড়াতে হবে, সেটাও কিন্তু অফলাইন, বুঝতে পারতেছো? তাহলে বুঝো আমি কতটা প্যারাশনের মধ্যে তোমাদের সময় দেই। আর তোমরা কি করো, তোমরা ক্লাসের মধ্যে আসা মনোযোগ দাও না, অথবা মেসেঞ্জার গ্রুপে দুষ্টামি করো, তাহলে তোমরা নিজের একটু চিন্তা করে দেখো এটা আমার সাথে কত বড় অন্যায় করো তোমরা, ঠিক আছে? আমি এতটুকু বলে দিলাম, তাহলে কিন্তু আমাদের চলতি অনুপাতের সূত্র আমরা কিন্তু বের করে ফেললাম। আচ্ছা আচ্ছা, তাহলে চলতি অনুপাতে আমাদের শেষ হয়ে গেলো। তাহলে এখন খ নাম্বার আরেকটা জিনিস বলছে, সেটা হচ্ছে গড় আদায় সময় অনুপাতে ম্যাথটা করা। আচ্ছা ভাই, গড় আদায়ের সময়ের অনুপাত তো সমস্যা নেই। গড় আদায়ের অনুপাতের তোমাদের সূত্রটা হচ্ছে, তুমি এই যে গড় দিন 100-360 ভাগ হচ্ছে গড় দেনাদার দিবা, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। মানে গড় দেনাদার না আছে দেনাদার আবর্তন অনুপাতে যে হারটা, সেটা দিলে হয়ে যাবে। আমি করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, মনে করে দিচ্ছি, আমি একটু করে দিচ্ছি।
আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কি বলতেছো সাফিয়া, আচ্ছা সাফিয়া সুলতানা, আচ্ছা রিয়া, আচ্ছা সাফিয়া সুলতানা রিয়া, আচ্ছা থ্যাংক ইউ তোমার নামটা মনে করে দেওয়ার জন্য। আসলে খুব তাড়াতাড়ি পড়ে তো মনে থাকে না। আচ্ছা প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাত বলছে, এখানে হচ্ছে প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাত। আচ্ছা ভাই যারা প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাত, প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাত, আবর্তন অনুপাত খেয়াল করে দিচ্ছি। আচ্ছা কে জানি বললাম গড় আদায়ের সময়, আচ্ছা ভাই আমি গড় আদায়ের সময় একটু বুঝিয়ে দেবো তোমাকে, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। তাহলে প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাত দেখো সূত্রটা কি, এখানে হচ্ছে নিট দ্বারে বিক্রয় হবে, নিট দ্বারে বিক্রয়, আর এখানে হচ্ছে গড় দানাদার, ঠিক আছে, এখানে হচ্ছে গড় দানাদার। দেখো ভাই আমি কিন্তু এই অধ্যায়ের জন্য কিন্তু তোমাদের একটা শীট দিয়েছিলাম, এই শীটটা কিন্তু তোমরা ভালো করে দেখবা, সবগুলো সূত্র কিন্তু লেখা আছে। তাহলে আমাদের এখানে কিন্তু নিট দ্বারে বিক্রয় আর হচ্ছে গড় দানাদার। তো খেয়াল করো নিট দ্বারে বিক্রয় কত, এখানে বলা আছে দেখো বিক্রয়ের পরিমাণ ছিল 25,50,000 টাকা, বিক্রয়ের পরিমাণ কত 25,50,000 টাকা। দেখো 25,50,000 টাকা। এখন দাঁড়ে বিক্রয় যেটা আমি এখানে বলছি, তার মানে দাঁড়ে আমাকে বের করতে হবে। দেখো দাঁড়ে বলছে 80%, তাহলে এটার 80% আমি করবো, দাঁড়ে 80% 2,40,000 টাকা। তাহলে আমি কিন্তু দাঁড়ে বিক্রয় পেয়ে পেয়েছি 2,40,000 টাকা। এটা কিন্তু তুমি এখানে স্টার চিহ্ন দিয়ে বের করে দিবা, ঠিক আছে। আচ্ছা আমি একটু করে দিচ্ছি, তাহলে আমার একটু সময় লাগবে না অবশ্য। দেখো আমি আমার প্রথমে কী লাগবে, দাঁড়ে বিক্রয়। তাহলে দাঁড়ে বিক্রয় আমি বের করতেছি, দেখো একটু দাঁড়ে বিক্রয় এখানে হচ্ছে 25,50,000 টাকা। এখানে বলা আছে যে এর 80% কি দাঁড়ে, তো 80% যদি দাঁড়ে হয় তাহলে 80% হচ্ছে 20,40,000 টাকা, 20,40,000 টাকা হচ্ছে এটা দাঁড়ে। তো আমি কিন্তু বের করে ফেললাম। তারপরে কী লেখা আছে, গড় দানাদার। তো আমাদের কিন্তু গড় দানাদারের সূত্র কিন্তু অনেকটা 2-3টা থাকে। তো খেয়াল করো প্রথমে আমি প্রাথমিক গড় দানাদারের সূত্রটা বলি। হ্যাঁ শীট কিন্তু দেওয়া আছে, শীট দেওয়া আছে ভাই, শীট তোমাদের মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে। হ্যাঁ শীট মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে। আর হ্যাঁ শাকিল আহমেদের যে গড় আদায়ের সময় সূত্রটা দিয়ে দিছে, হয়ে যাবে এটা করলেই ইনশাল্লাহ। আচ্ছা শীট কিন্তু মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে, এবং তোমাদের যদি শীট লাগে আমাদের অবশ্যই ইলামিল প্লাস একাডেমি পেজে মেসেজ করবা, শীট দিয়ে দিব, ঠিক আছে। এখন কথা হচ্ছে গড় দানাদার। তো গড় দানাদারের নর্মাল সূত্র হচ্ছে, দেখো আমাদের এখানে আগে দেখতে হবে যে দানাদার কয়টা আছে। তো এখান থেকে প্রাপ্য হিসাব আছে, তার মানে হচ্ছে এখানে কী কী আছে দেখো তো, প্রাপ্য হিসাব আছে 3 লাখ টাকা, প্রাপ্য হিসাব আছে আমাদের কত 3 লাখ টাকা। তাহলে আর কিন্তু কিছুই নাই। খেয়াল করো গড় দানাদারটা আমরা কীভাবে বের করব। গড় দানাদারের সূত্র হচ্ছে প্রারম্ভিক দানাদার প্লাস হচ্ছে সমাপনী দানাদার ভাগ হচ্ছে 2, এইভাবে বের করতে পারবা। আবার যদি আমি গত ক্লাসের কথা বলছি, আবার যদি মনে করো শুধুমাত্র প্রারম্ভিক অথবা শুধুমাত্র সমাপনী দানাদার দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে গড় দানাদার। তো এই ক্ষেত্রে দেখো এখানে কিন্তু শুধু একটাই প্রাপ্য হিসাব দেওয়া আছে 3 লাখ টাকা। তার মানে যদি একটা প্রাপ্য হিসাব দেওয়া থাকে এটাই হচ্ছে আমাদের গড় দানাদার, আর 2টা থাকলে আমি 2টা যোগ করে ভাগ দিব। তাছাড়াও আরও 2-1টা সূত্র আছে আমার সেটি কিন্তু লেখা আছে। হ্যাঁ তো খেয়াল করো আমাদের এখানে অনুপাতটা হচ্ছে 20,40,000 ভাগ হচ্ছে 3 লাখ টাকা। তো এখন হচ্ছে 3 লাখ, তাহলে এটা হচ্ছে 6.8 বার, 6.8 বার। যাদের সামনে উত্তর আছে একটু মিলিয়ে নিও, এটা হচ্ছে আমাদের 6.8 বার। এখানে আমি বার কেন দিয়েছি ভাই, এখানে যদি সূত্রতে যদি আবর্তন বলা থাকে তাহলে উত্তরে অবশ্যই বার লিখতে হয়। তাহলে কিন্তু আমাদের খ নাম্বার রিকোয়ারমেন্ট শেষ। এখন কে জানি বলছো গড় আদায়ের সময়। আচ্ছা এই যে দেখো ভাই শাকিলে কমেন্ট করছে, আমাদের যদি গড় আদায়ের সময় বের করতে হয়, ঠিক আছে, আমাদের এখানে শীট দেওয়া আছে, কে জানি বলছিল একটু, আচ্ছা কে জানি বলছিলা, কই ভাইয়া পাইতেছি না, কে জানি গড় আদায়ের সময় সূত্রটা বলছে। আচ্ছা একটু আমি দেখে দিচ্ছি, শাকিলে বলছো, আমি একটু শীটে দেখে দিচ্ছি। দেখো এই শীটটা কিন্তু তোমাদের দেওয়া আছে, মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে, এবং আমাদের অনেকে এটা পিডিএফ নিয়ে গেছে, পিডিএফ নিয়ে একদম প্রিন্ট করে নিয়ে নিছে। দেখো এখানে গড় আদায়ের সময় সূত্র আছে, গড় আদায়ের সময় সূত্র হচ্ছে 300, উপরে হচ্ছে 365 দিন, আর নিচে হচ্ছে দেনাদার আবর্তন অনুপাত। তাহলে আমরা দেনাদার আবর্তন অনুপাত হচ্ছে কি 8.6.8, আর উপর হচ্ছে 365 দিন দেবো, তাহলে কিন্তু আমরা গড় আদায়ের সময় বের হয়ে যাব। তাহলে খেয়াল করো আমি গড় আদায়ের সময়টা একটু বের করে দিই। তাহলে যে বলছো দেখো গড় আদায় সময়, গড় আদায় সময়। আচ্ছা ভাই গড় আদায়ের সময় সূত্র কি, উপর হচ্ছে এই যে দেখো প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাত, ঠিক আছে। তা আমি এখান থেকে একটু সংক্ষিপ্ত লিখে, প্রাপ্য হিসাবে আবর্তন অনুপাত হচ্ছে 6 আমার এখানে এটা ভুল হয়েছে, উপর হচ্ছে মানে 360 দিন হবে, উপর হচ্ছে 360 দিন, আর নিচে হচ্ছে হবে
প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাত। প্রাপ্য হিসাবে আবর্তন অনুপাত কত? 6.8 বার। তুমি 360কে ভাগ দিয়ে হচ্ছে 6.8 দিয়ে ভাগ দিলে বের হচ্ছে কত? 52.54। এটা হচ্ছে 52.54 বেরিয়েছে। হ্যাঁ, এই 52.94 এটা কিন্তু আমাদের উত্তর। তাহলে এখানে তুমি কি লিখতে পারো? এখানে দিন লিখতে পারো। ঠিক আছে, বুঝতে পারতেছো? তার মানে গড় আদায়ের সময়ের সূত্র কি? গড় আদায়ের সময়ের সূত্র হচ্ছে উপরে 360 দিবা আর নিচে হচ্ছে প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাত। এটা দিলে আমাদের গড় আদায়ের সময়ের সূত্র হয়ে যাবে। যে বলছো একটু দেখে নিও, তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা শাকিল আহমেদ তো আরও আগেই বলছো, সমস্যা নেই, একটা থাকলে ভাগ করে দেওয়া লাগবে না। একটা থাকলে দানাদার যদি দুইটা থাকে তাহলে দুইটা দানাদার যোগ করে 2 দিয়ে ভাগ দিবা। ঠিক আছে, তাহলে এটা গড় দানাদার। আর যদি একটা দানাদার থাকে তাহলে এটাই গড় দানাদার। বুঝতে পারতেছো? তাছাড়াও আরও দুই একটা কথা আছে, এখন বললে তোমাদের সমস্যা হতে পারে বেসিকে, সেই জন্য আমার শীটটাতে দেখবা আরও দুই একটা সূত্র লেখা আছে যদি গড় দানাদার সূত্রতে সমস্যা থাকে। দাঁড়ে বিক্রয় করেছে যে ওটা দানাদার হবে নাকি স্যার? না, দাঁড়ে বিক্রয় যেটা করছে এটা দানাদারের ভিতরে আছে, সেই জন্য এটা দানাদারের সাথে আবার যোগ করতে হবে না। রিমন গুপ্ত, থ্যাংক ইউ, একটা সুন্দর প্রশ্ন করেছো। রিমন গুপ্ত বলছে যে দাঁড়ে বিক্রয় যে করছে এই যে 4 লাখ কত 20,40,000 টাকা, এটা কি আবার দানাদারের সাথে যোগ হইব কিনা? আসলে ভাইয়া এই দাঁড়ে বিক্রয়টা এই দানাদার সহই একসাথে আগেই ছিল, এটা নিয়ে তোমাকে নতুন করে আর দানাদার করতে হবে না। বুঝতে পারছো? তো চলো, আমাদের হচ্ছে কে জানি সমস্যা বলছিল, গোপাল মনে হয়। গোপাল কি আসছে? একটু কমেন্ট করো তো। তুমি দায় মালিকানা অনুপাত বলছিলা দেখে কিন্তু আমি দুইটা অঙ্ক একসাথে বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি এই অঙ্কটা বের করে ফেলছি। হ্যাঁ, সবাই একটু দেখো, সবাই একটু খেয়াল করো। হ্যাঁ, ধন্যবাদ স্যার। হ্যাঁ, হাবিবা পপি, ওকে। 365 হবে না স্যার? না, আসলে নর্মালি মনে করো 360 দিয়ে ভাগ দিবা, 360 হবে যদি বলা থাকে যে আমাদের বার্ষিক সময় হচ্ছে বা বার্ষিক দিন হচ্ছে 365 দিন, তাহলে তুমি 365 ধরবা। কিন্তু নর্মালি যদি কিছুই বলা না থাকে তাহলে তুমি 360 ধরে কাজটা করতে হবে। এখন যদি বলা থাকে যে অঙ্কের সময় বা বার্ষিক হিসাব ধরা হয় 365 দিনে, তো 365 দিন ধরবা। কথা কি বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। এতটুকু পর্যন্ত যারা ক্লিয়ার আছে একটু ক্লিয়ার লিখে দাও, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। থিঙ্কিং অফ ইউ ভাইয়া, মানিক হোসেন, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তো যারা এতটুকু পর্যন্ত ক্লিয়ার একটু ক্লিয়ার লিখে দাও। আর যদি কোনো এখানে আর যদি কোনো প্রশ্ন থাকে একটু বলতে পারো। আমাদের গড় আদায়ের সময় কিন্তু 360 দিয়ে ভাগ, নিচে হচ্ছে গড় প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাত। এখন 360ই আমাদের সূত্র, কিন্তু যদি এখানে বলা থাকে অঙ্কেতে যে 365 দিনে বছর শেষ হয়, সেক্ষেত্রে 365 দিন হবে, তাছাড়া 360। কথা কি বুঝছো? ওকে, আমাদের সময় কিন্তু অলরেডি পার হয়ে গেছে। আচ্ছা, সবাই কিন্তু ওকে স্যার, সবাই একটু ক্লিয়ার লিখে দাও, একটু ক্লিয়ার লিখে দাও। আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার। সাফিয়া সুলতানা রিয়া আলহামদুলিল্লাহ ক্লিয়ার। জান্নাতুল নাইমা ক্লিয়ার। আর এস আর রাফসান হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো এখানে কী বলছে। এখানে বলছে হচ্ছে ক নাম্বার মজুদ আবর্তন অনুপাত। ভাই মজুদ আবর্তন অনুপাত কিন্তু তোমাদের আমি বের করে দিয়েছি। মজুদ আবর্তন অনুপাতের সূত্র কী? আচ্ছা, আমি করে দিচ্ছি, একটু কথা কম বলে করে দিচ্ছি, তাহলে মনে হয় ভালো হবে। আচ্ছা, এখানে গ নাম্বারে দেখো বলছে মজুদ আবর্তন অনুপাত। ঠিক আছে, তো মজুদ আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে এই বিক্রিত পণ্যের ব্যয় নিচে হচ্ছে গড় মজুদ। ঠিক আছে, নিচে হচ্ছে গড় মজুদ। ভালো করে খেয়াল করো, বিক্রিত পণ্যের ব্যয় নিচে হচ্ছে গড় মজুদ। তো আমাদের বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু আমরা অঙ্কেতেও যে সিস্টেম অনুযায়ী কিন্তু বের করে ফেলছি। এই কত টাকা? 20,40,000 টাকা মনে হয় বিক্রিত পণ্যের ব্যয়। ও হ্যাঁ, আমাদের বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু 20,40,000 টাকা ছিল, আমরা কিন্তু এটা বের করে ফেলছিলাম। তো আমাদের বিক্রিত পণ্যের ব্যয় কত? 20,40,000 টাকা। এখন গড় মজুদ দেখো, আবার খেয়াল করো, গড় মজুদের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, যদি দুইটা মজুদ পণ্য থাকে, দুইটা মজুদ পণ্যকে যোগ দিবা, 2 দিয়ে ভাগ দিবা, এটা হচ্ছে গড় মজুদ। আর যদি একটা মজুদ পণ্য থাকে তাহলে ওইটাই হচ্ছে গড় মজুদ, মানে কিছুটা গড় দানাদারের মতো। তাহলে এই অঙ্কতে দেখো তো মজুদ পণ্য কয়টা দেওয়া আছে? মজুদ পণ্য একটা দেওয়া আছে 4 লাখ টাকা, তার মানে এটাই হচ্ছে আমাদের গড় মজুদ। বুঝতে পারতেছো? আবার আমি বলতেছি, খেয়াল করো, বিক্রিত পণ্য আমরা আগে বের করে ফেলছি। আর গড় মজুদের ক্ষেত্রে হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ হচ্ছে সমাপনী মজুদ ভাগ হচ্ছে 2। কিন্তু যদি অঙ্কেতে যদি একটাই মজুদ পণ্য দেওয়া থাকে, এটাই হচ্ছে গড় মজুদ। তাহলে সেক্ষেত্রে আমাদের মজুদ পণ্য একটা দেওয়া ছিল 4 লাখ টাকা, সেজন্য 4 লাখ টাকা হচ্ছে। তাহলে 20,40,000 টাকা ভাগ হচ্ছে 4 লাখ টাকা। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত? 5.1। এখানে লেখা হচ্ছে বার, কারণ দেখো এখানে আবর্তন লেখা ছিল, আবর্তন লেখা থাকলে উত্তরে বার লিখবা।
তো গ নাম্বারের 1 পর্যন্ত কে কে বুঝতে পারতেছো? ভাইয়া মন্তব্য নিয়ে যদি একটু বলতেন ভালো হতো। রিপা আক্তার, মন্তব্য নিয়ে আমি বলবো, নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের মন্তব্যের জন্য রাখছি, আর তোমাদের আজকে একটা হোমওয়ার্ক দিব, এই হোমওয়ার্কে যত প্রবলেম থাকবে এবং মন্তব্য নিয়ে আমি একটু কথা বলবো। আর আমার শীটটা যদি তোমরা দেখো তাহলে তো মন্তব্য নিজে থেকে পারবা, কারণ আমার শীটে কিন্তু প্রত্যেকটা জিনিসের আদর্শমান দেওয়া আছে। আদর্শমানের ভিতরে যদি হয় তাহলে সেটা ভালো, সন্তোষজনক, আদর্শমানের বাইরে যদি বা কম হয় সেটা হচ্ছে সন্তোষজনক নয়। এটা কিন্তু একটা মন্তব্য। তারপর আমি তোমাদের নেক্সট ক্লাসে আমি মন্তব্য সহ কথা বলবো। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে কিন্তু আমাদের গড় শেষ। এখন হচ্ছে দেখো আমাদের যে জিনিসটা বলছিল গোপাল, তুমি আসলে কাজের সময় কই গেলাগা। আচ্ছা দেখো গ নাম্বারে 2 আমি এটা নিয়ে একটু আলোচনা করতেছি। দেখো গ নাম্বারে বলতেছে, দেখো দায় মালিকানা অনুপাত। কি বলতেছে এখানে? দেখো গ নাম্বার বলতেছে দায় মালিকানা অনুপাত। ভালো করে খেয়াল করো, দায় মালিকানা অনুপাত। এটা কিন্তু আজকে আমাদের প্রথম, আমি কিন্তু বের করে দিয়েছি, কারণ যে প্রশ্ন করে তাকে যদি আমি একটু বুঝাইতে পারি আমার কাছে একটু ভালো লাগে। ঠিক আছে, তো দায় মালিকানা অনুপাতের সূত্র হচ্ছে মোট বহির্দায়, অথবা শুধু বহির্দায় বলতে পারো, কোনো সমস্যা নেই। তা মোট বহির্দায়, বহির্দায়, আর নিচে হচ্ছে মালিকানা তহবিল হবে। ঠিক আছে, নিচে হচ্ছে মালিকানা তহবিল। তো এটা হচ্ছে আমাদের এই দুইটা মান আমরা কিন্তু বের করে ফেললে আমাদের কিন্তু উত্তরটা বের হয়ে যাবে। ঠিক আছে, এখন খেয়াল করো, আমি একটু সমীকরণ দিয়ে বোঝাচ্ছি, খেয়াল করো ভালো করে, সবাই লক্ষ্য করো। দায় মালিকানা, গোপাল দাস, হ্যাঁ গোপাল দাসের একটু মেনশন করো। ওকে, গোপাল দাসের একটু মেনশন করে দাও। হ্যাঁ, এখন দেখো আমরা এখানে একটা সমীকরণ লিখতেছি, ভালো করে লক্ষ্য করো। দেখো আমাদের কিন্তু একটা সমীকরণ আছে, আমরা জানি। দেখো এ সমান এল প্লাস ও ই। কথা কি বুঝতে পারতেছ? এ সমান এল প্লাস ওই। দেখো এটা হচ্ছে আমাদের সম্পদ, এটা হচ্ছে আমাদের, আচ্ছা তোমরা জানো লেখা দরকার নেই, খেয়াল করো। এটা হচ্ছে আমাদের সম্পদ, এটা হচ্ছে কি আমাদের সম্পদ, আর এটা হচ্ছে আমাদের দায়। এটাই কিন্তু বহির্দায়। আমি কিন্তু গত ক্লাসে বলছিলাম দায় হচ্ছে প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে অন্তর্দায়, একটা হচ্ছে বহির্দায়। এটাকে বলা হয় বহির্দায়, আর এই মালিকানা তহবিল হচ্ছে অন্তর্দায়। এখন অন্তর্দায় আর বহির্দায় একটু ভালো করে খেয়াল করো। ব্যবসায়ের মধ্যে মালিকের যে দাবিটা থাকে এটাকে বলা হয় অন্তর্দায়, আবার এটাকে মালিকানা তহবিল বলতে পারো, অথবা মালিকানা সত্ত্ব বলতে পারো। কথা কি ক্লিয়ার? আর ব্যবসায়ের ভিতরে যদি অন্য কোনো ব্যক্তি টাকা পায় সেটাকে বলা হয় বহির্দায়। বহির মানে কি? বাহিরের। বাহিরের মানে কি? অন্য কোনো ব্যক্তি বা বাহিরের কোনো প্রতিষ্ঠান যদি আমাদের নিকট টাকা বানা থাকে সেটা হচ্ছে বহির্দায়। আর মালিকের যে দাবি থাকে, মালিকদের যে দাবি থাকে ব্যবসায়ের উপরে, সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব, অথবা কি বললাম জানি, অন্তর্দায়। কথা কি বুঝছো? তার মানে দায় কিন্তু প্রধানত কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে বহির্দায় আর একটা হচ্ছে অন্তর্দায়। অন্তর্দায় হচ্ছে মালিকানা সত্ত্ব। আসলে অন্তর্দায় সবসময় এটা বলে না, রেয়ার ক্লাস হয়, সব টিচারের ক্ষেত্রে এটা নর্মালি, আমরাও এটা কম বুঝাই, প্রয়োজন হলে বুঝাই। তাহলে বহির্দায় হচ্ছে এল। তো এখন এই বহির্দায় কিন্তু আবার 2 প্রকার, একটা হচ্ছে চলতি দায় আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। তার মানে হচ্ছে এই যে মোট বহির্দায়, এখানে চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়গুলো সবগুলাই আসবে। এখন তুমি যদি বলো স্যার আমি চলতি দায় দীর্ঘমেয়াদী যোগ করে এটার মান লিখবো, সেভাবেও তুমি পারবা। যদি বলো না স্যার আমি সূত্র ইউজ করবো, তাহলে দেখো দায় কীভাবে বের করবো। দায় সমান সমান কি? সম্পদ সমান সমান এ ওই। তুমি এই সূত্র কিন্তু বের করতে পারবা। তার মানে কি মোট বহির্দায়ের সূত্র কী হলো? মোট সম্পদ মাইনাস হচ্ছে মালিকানা তহবিল অথবা মালিকানা সত্ত্ব। তাহলে এখন আমাদের দেখবো আমরা মোট বহির্দাতে কীভাবে বের করি। দেখো খেয়াল করো ভালো করে, আমরা মোট বহির্দাতে এখানে বের করি। প্রশ্নটা কই গেল আবার? আচ্ছা 27 নম্বরে দেখো। তাহলে দেখো শেয়ার মূলধন, এটা হচ্ছে মালিকানা তহবিল। আমি কিন্তু এটাও সাথে সাথে বের করে দিতেছি। ঠিক আছে, তাহলে দেখো আমি তোমাদের 2টা জিনিস একটু নোট করে সুন্দর করে দেখি। দেখো আমি একটু করে দিচ্ছি, তাহলে ভালো করে বুঝতে পারবা। একটা হচ্ছে বহির্দায় বের করুন। ঠিক আছে, একটা হচ্ছে বহির্দায় সমান, আমি কিন্তু বেসিক থেকে করা যাচ্ছি, বেসিক। হ্যাঁ, এটার উপরে কোনো কথা নাই। ঠিক আছে, তোমরা যে সূত্র ইউজ করবা, সূত্রতে অনেক সময় কিন্তু মালিকানা তহবিল সূত্রতে কিন্তু অনেক সময় মান একটা মিসিং থাকে, তখন কিন্তু বেসিকে কাজে লাগবে। বুঝতে পারতেছো? বেসিক স্ট্রং করো, সূত্র বেসিক থেকে তৈরি হয়। বুঝতে পারতেছো বিষয়টা? এই যে আমি সূত্রটা বানাইছি, তোমার কি মনে হয় এটা আমি মুখস্থ করে বানাইছি? না, এটা কিন্তু আমি বেসিক থেকে বানাইছি। আমি জানি আমার এল দরকার আছে, এল দরকারের সমীকরণটা ঘুরাইলে কী হয়? এ মাইনাস এল প্লাস ও ই। এখন আমি হচ্ছে
বহির্দায়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি দেখো। তাহলে বহির্দায় কি আর হচ্ছে মালিকানা তহবিল কি, আমি কি বলছি ব্যবসায়ের মধ্যে যদি অন্য কোনো ব্যক্তিরা টাকা পায় সেটা হচ্ছে বহির্দায়, ব্যবসায়ের নিকট অন্য কোনো ব্যক্তিরা যদি টাকা পায় সেটা হচ্ছে বহির্দায়, আর মালিক যে টাকাটা পাবে, মালিকের যে টাকার উপরে দাবি আছে সেটা হচ্ছে মালিকানা তহবিল অথবা অন্তর্দায় অথবা মালিকানা সত্ত্ব অথবা মালিকানা সত্ত্ব বিবরণী। কথা কি বুঝতেছো? আচ্ছা, তো দেখো আমি বহির্দায় কী বলছি, আমি বেসিক দিয়ে বের করি, দেখো তোমরা ক্লিয়ার হয়ে যাবা। খেয়াল করো যে আমি বইটা হাতে নিলাম, এখন দেখো। তো দেখো প্রথমে শেয়ার মূলধন, এটা কি মালিকদের টাকা নাকি মাইন্সের টাকা? ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে মালিকদের টাকা, তাহলে এটা মালিকানা তহবিলে আসবে। তাহলে আমি এখানে লিখলাম শেয়ার মূলধন। শেয়ার মূলধন আমি কিন্তু এটা মান বের করবো, শেয়ার মূলধন প্লাস, তারপরে আমি দেখো দ্বিতীয় যাচ্ছি সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতি কিন্তু নিট লাভ থেকে টাকা অন্য একটা জায়গায় রাখা হয় ভবিষ্যতে কোনো কিছু করার জন্য। তার মানে এই টাকাটা কি মাইন্সের দাবি নাকি মালিকের দাবি? অবশ্যই এই টাকাটার উপরে মালিকদের দাবি থাকবে, কারণ এটা নিট লাভ থেকে রাখা হয়েছে, এটা কোনো বেটার কাছ থেকে আইন না চুরি করে না রাখে নাই। তাহলে এটাও কি মালিকানা তহবিলের অংশ। তাহলে এখানে আমি সাধারণ কী লিখবো? সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি। ওকে, তারপরে আমি প্লাস দিয়ে রাখলাম যদি থাকে আরও। তারপর হচ্ছে সংরক্ষিত আয়। সংরক্ষিত আয় মানে হচ্ছে নিট মুনাফা, মানে আমাদের কোম্পানির ক্ষেত্রে আমি সংরক্ষিত আয় নিয়ে কথা বলছি। কোম্পানির ক্ষেত্রে একটা সংরক্ষিত আয় বিবরণী তৈরি করতে হয়, যেখানে নিট মুনাফার কিছু অংশ সংরক্ষণ করা থাকে। এখন তুমি বলো এটা কি বাহিরের মানুষের দাবি আছে এটার মধ্যে, নাকি এটা আমাদের কোম্পানি মালিকের দাবি থাকবে? তাহলে এটা হচ্ছে কোম্পানি মালিকদের বিষয়, সেটাও কিন্তু আমাদের মালিকানা তহবিল। তাহলে আমি এখানে শুধু সংরক্ষিত আয় আমি একটু ছোটো করে লিখতেছি। আচ্ছা, এরপরে খেয়াল করো আর নাই, শেষ। তারপরে খেয়াল করো এখানে বহির্দায় কিন্তু এখন আমি পাই না, এখন নিচে যাচ্ছি। দেখো 10% ঋণপত্র। দেখো 10% ঋণপত্র মানে কি, আমি কারো কাছ থেকে কোনো ঋণপত্র আনছি, তার বিনিময়ে আমাকে প্রতি বছরে 10% করে সুদ দিতে হবে। এখন বলো এই টাকাটা কি আমাদের নাকি তৃতীয় পক্ষ অন্য কোনো পক্ষের? অন্য কোনো পক্ষের না। তাহলে আমি কি বলছি, অন্য কোনো পক্ষ যদি আমার ব্যবসায় টাকা পায় সেটা কি বহির্দায়। তারপরে এখন যদি তুমি বলো একে চলতি দায় যেন দীর্ঘমেয়াদী দেয়, অবশ্যই এটা দীর্ঘমেয়াদী দেয়। তাহলে আমি আমার কথা হচ্ছে এটা কি বহির্দায় কি না? অবশ্যই বহির্দায়। তাহলে আমি এখানে কী লিখবো? 10% ঋণপত্র, 10% ঋণপত্র প্লাস। এখন খেয়াল করো প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব কারা? হ্যাঁ, প্রদেয় হিসাব কারা? যারা হচ্ছে পাওনাদার। প্রদেয় হিসাব কারা? যারা হচ্ছে পাওনাদার। আচ্ছা, প্রদেয় হিসাব কারা? যারা হচ্ছে পাওনাদার। তো পাওনাদার কি বাহিরের কোনো ব্যক্তি না, যারা আমাদের কাছে টাকা পায়, সেটা হচ্ছে বহির্দায়। তাহলে আমি এখানে কী লিখবো? প্রদেয় হিসাব। তাহলে এখানে প্রদেয় হিসাব প্লাস আর কি আছে? ব্যাংক জমা অতিরিক্ত। ব্যাংক জমা অতিরিক্ত ভালো করে জানো, ব্যাংকের থেকে যে আমরা অতিরিক্ত টাকাটা আনি সেটা হচ্ছে আমাদের ব্যাংক জমা অতিরিক্ত, এটা হচ্ছে আমাদের একটা বহির্দায়। তাহলে জমা অতিরিক্ত। এখন তুমি এই ব্যালেন্সগুলো বসাই দিলে কিন্তু তুমি মানগুলো পাচ্ছ। তো আমি যেহেতু এখানে তোমাদেরকে এখানে লেখার আর জায়গা নেই, তাহলে আমি বলতেছি। দেখো প্রথমে আমি বহির্দায় বের করবো। তাহলে ঋণপত্র দেখো তো কত? হ্যাঁ, ঋণপত্র হচ্ছে 4 লাখ টাকা প্লাস হচ্ছে প্রদেয় হিসাব হচ্ছে, দেখো এরপর হচ্ছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব হচ্ছে 3 লাখ টাকা প্লাস হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত হচ্ছে 1.5 লাখ টাকা। তাহলে আমি কিন্তু এগুলো বই থেকে যোগ করে নিলাম, 8,50,000 টাকা। তার মানে আমাদের বহির্দায় কত হচ্ছে? 8,50,000 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি কিন্তু লিখে দিচ্ছি, ব্যালেন্সটা লিখি নাই। এখন আমাদের কী বের করতে হবে? মালিকানা তহবিল। মালিকানা তহবিল মানে কি, যে টাকার উপরে মালিকদের দাবি থাকে শুধু মালিকরা এটার অধিকার বহন করবে। শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি, সংগৃহীত আয়। তাহলে দেখো শেয়ার মূলধন কত? 12 লাখ টাকা প্লাস সাধারণ সঞ্চিতি হচ্ছে 3 লাখ টাকা প্লাস সংগৃহীত আয় হচ্ছে 1 লাখ টাকা। তাহলে কিন্তু আমার উত্তরটা বেড়ে গেল কত? 16 লাখ টাকা। হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে এখানে 16 লাখ টাকা। হ্যাঁ, এখন আমরা এটা কী করবো? ভাগ দিলে কিন্তু বেড়ে যাব। তাহলে 8,50,000 ভাগ হচ্ছে 16 লাখ। তাহলে উত্তরটা কত আসলো? আমাদের উত্তর আছে 0.53। দেখো তো মিলছে কিনা? হ্যাঁ, তাহলে 0.53। এখানে অনুপাত লেখার কারণে কী হবে? অনুপাত 1। তোমাদের এই বিষয় নিয়ে আমি পরে কথা বলবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমার মনে হয় একটু সমস্যা হয়েছে, কে জানি এটা। আচ্ছা, ঋণের সুদ দীর্ঘমেয়াদী দায়। হ্যাঁ, অবশ্যই ঋণের সুদ দীর্ঘমেয়াদী দায়।
ঋণের সুদ কি না ঋণের সুদ তো ঋণের সুদ হচ্ছে যদি বকেয়া থাকে এটা চলতি দেয়, ঠিক আছে? ঋণের সুদ যদি বকেয়া থাকে এটা চলতি দেয়। দেখো আমি কিন্তু বহির্দায় আর হচ্ছে মালিকানা তহবিল ভাই আমি কিন্তু কোনো সূত্র ইউজ করি নাই, আমি সরাসরি তোমাকে বুঝিয়ে দিছি। বিশ্বাস করো, তুমি যখন এই বেসিকটা ভালো করে বুঝবা, তুমি নিজের পেট থেকে এরকম 4-5টা সূত্র বানায় তুমি মান বের করতে পারবা। কথা কি বুঝছো? আসলে সূত্র কিন্তু মানে একবারে তৈরি হয় নাই, একটা মানুষ একটা সাবজেক্ট সম্বন্ধে বিশেষজ্ঞ হয়ে সে এটা সূত্র তৈরি করছে যাতে তুমি ভালো করে করতে পারো। কথা কি বুঝতে পারছো? তো যারা এ পর্যন্ত ক্লাসগুলো সবাই বুঝতে পেরেছো, অবশ্যই সবাই একটু ক্লিয়ার লিখে দাও, লাভ ব্রেক দিয়ে দাও, তাহলে আমি বুঝবো যে সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, নিসাবুল ইসলাম জিসাদ বলছে ভাই সংরক্ষিত আয় বিবরণী জিনিসটা কি? আচ্ছা হ্যাঁ, আচ্ছা সংরক্ষিত আয় বিবরণী জিনিসটা একটু বুঝিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তো সংরক্ষিত আয় বিবরণী জিনিসটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। তাছাড়া তোমরা যা বুঝছো সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সব কিছু বুঝলে একটু ক্লিয়ার লিখে দাও, সবাই একটু ক্লিয়ার লিখে দাও তাড়াতাড়ি। সংরক্ষিত আয় বিবরণী। অনেক খিদা লেগে গেছে রে ভাই। আচ্ছা মিস্টার কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। এই সবাই লাভ ব্রেক দিয়ে দাও যদি ক্লাসটা সব কিছু আজকে ভালো করে বুঝে থাকো, ন্যাচারাল শিক্ষা যদি পেয়ে থাকো, তাহলে তোমরা কি করো, সবাই লাভ ব্রেক দিয়ে দাও। আরেকটা কথা হচ্ছে মনে রাখবা, আমাদের ক্লাস কিন্তু শেষ, আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব, সেটা হচ্ছে আমি হোমওয়ার্কটা দিব আশা করি। আচ্ছা, তো তোমাদের সংগৃহীত আয় বিবরণীটা বুঝে আমি হোমওয়ার্ক দিব। আর খেয়াল করো ভালো করে, একটা কথা বলি ভাই, যদি ক্লাস কন্টিনিউ চাও অবশ্যই ভদ্রতা বজায় রাখবে। আর তোমরা এতটুকু জানো যে আমি অনেক হার্ড মানুষ, কারণ আমি আমার অফলাইন বেছে আমি কাউকে ছাড় দিই না। তোমাদের তো ছাড় দেওয়ার কোনো বিষয় আসে না, তোমাদেরকে এক মুহূর্ত কিন্তু আমার লাগবে না। সবাই একটু তোমাদের নিজেদের মধ্যে সুন্দর করে গুছিয়ে কথা বলবা, তোমাদের নিজেদের মধ্যে যাতে কোনো ঝগড়া না হয়, কথা বুঝছো? এবং স্যার এবং ফ্রেন্ডসদের সম্মান বজিয়ে রাখার চেষ্টা করবা। ওকে, তো সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। ঋণের সুদ নিয়ে কি এখানে কোনো কাজ হবে না? না ভাই, ঋণের সুদ নিয়ে এখানে কোনো কাজ হবে না, কারণ এখানে ভাই ঋণের সুদ তো কিছু বলে নাই। যদি ঋণের সুদের কথা কিছু বলতো তাহলে আমরা এখানে সুদের কাজ করতাম। কথা কি বুঝছো? এখন তুমি কিভাবে জানো এখানে শুধু সম্পদ আর দায় দেওয়া আছে? খেয়াল করো, ঋণের সুদে তুমি কাজ করবা নাকি করবা না, এখানে কিন্তু শুধু সম্পদ আর দায় দেওয়া আছে ভাই। তো ঋণের সুদের টাকা কি বকে আছে নাকি তুমি দিয়া দিছো, এটা কি দায় আছে নাকি দায় নাই, তুমি কি ক্লিয়ার এই সম্পর্কে তুমি জানো? বলতে পারবা? বলতে পারবা না, কারণ এখানে তো সম্পদ আর দায়ের পরিমাণ দেওয়া। সেক্ষেত্রে এই সুদ হচ্ছে একটা ব্যবসার জন্য খরচ, আর যদি সেটা বকেয়া থাকে এটা হচ্ছে ব্যবসার জন্য দায়। কিন্তু আমি তো জানি না এটাকে বকেয়া আছে নাকি এটা আমরা সুদ করে দিয়েছি, সেজন্য এটা নিয়ে আমরা কখনো কাজ করার চিন্তা করব না। বুঝতে পারতেছো? আচ্ছা, এতগুলো লাভ ব্রেক দিলাম। ও থ্যাংক ইউ ভাইয়া, আজকে ক্লাসে নেওয়ার আগে খেয়ে নিতেন। আচ্ছা, খাওয়ার আসলে খেয়েছি এবং বুঝতে পারতেছো যে আমি তোমাদের আগেও ক্লাস করাইছি 22 সালেরই, এসএসসি 22 যারা দেবে তাদের আমি অফলাইনে ক্লাস করাইছি। আবার তোমাদের এখন পড়ানোর পরে আবার এসএসসি 22-এর আবার আমি এখন পড়াবো অফলাইনে, তারপরে আবার একটা অনলাইনে আইসিটি ক্লাস আছে আজকে, বুঝছো? মানে আজকে হচ্ছে আমি খুব হিউজ পরিমাণ ব্যস্ত। আবার তাদের আগে আবার দুপুর 3টা থেকে আমি আবার 2023 সালে যারা পরীক্ষা দেবে তাদের অফলাইনে বেস আছে, তাদেরকে আমি পড়াচ্ছি, সকালে 9-10 পড়াই। বুঝতে পারতেছো? তারপরে বুঝো তো সাংসারিক কত কাজ আছে, নিজেরও অনেক ধরনের কাজ থেকে, মানে বিশেষ করে হচ্ছে আমি অনেক ব্যস্ত থাকি। এই ব্যস্ততার মাঝখানে তোমাদেরকে জন্য এতটুকু ভালোবাসা দেই, আর সেটা তোমরা সম্মানের সহিত গ্রহণ করার চেষ্টা করবা। আচ্ছা, তাহলে সবাই কিন্তু ক্লিয়ার, সবাই ক্লিয়ার? আচ্ছা, সবাই কিন্তু ক্লিয়ার। এতগুলো লাভ রিয়াক্ট দিয়েছি ভাইয়া, সংগৃহীত আয় বুঝিয়ে দেন। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, সংগৃহীত আয় এটাকে বুঝিয়ে দিচ্ছি। আর তোমাদের আজকের এইচডব্লিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সবাই ভালো করে খেয়াল করো। এই যে সংরক্ষিত আয় ভাই, এই সংগৃহীত আয় এটা জিনিসটা কি ভালো করে খেয়াল করো, সবাইকে একটু বুঝিয়ে দিচ্ছি, আমাদের সময় মনে অনেক পার হয়ে গেছে। আচ্ছা, 2 মিনিট লাগবে। এই সংরক্ষিত আয় জিনিসের আর নাম আছে, অনেক সময় রক্ষিত আয় বিবরণী বলা হয়, ঠিক আছে? অনেক সময় কী বলা হয়? রক্ষিত আয় বিবরণী বলা হয়, সংরক্ষিত আয় বিবরণী বলা হয়, অবন্টিত মুনাফা বলা হয়। কী বলা হয়? অবন্টিত মুনাফা বলা হয়। তার মানে এটা অনেকগুলো নাম আছে, সংরক্ষিত আয় বিবরণী, রক্ষিত আয় বিবরণী, ঠিক আছে? অনেক সময় তোমার অবন্টিত মুনাফা লেখা থাকে। তো এখন কথা হচ্ছে জিনিসটা কী, এই জিনিসটা কি? এখন কথা হচ্ছে জিনিসটা কি, খেয়াল করো এই জিনিসটা কি বোঝাচ্ছি। দেখো ভাই, তুমি যখন একজন ব্যবসা হইবা, হ্যাঁ, তোমার যখন লাভ হইব, তুমি যখন একজন ব্যবসায়ী হইবা, মনে করো তোমার নিজের ব্যবসা, 100 টাকা যদি লাভ হয় ভাই, এই 100 টাকা তোমার, এটা নিয়ে কোনো কি নাই, কোনো ধরনের কোনো ঝামেলা নাই ভাই। তোমার নিজের ব্যবসা, 100 টাকা লাভ হয়েছে, তুমি চাইলে এখন 100 টাকা খরচ করে লাও, কোনো সমস্যা নাই। কিন্তু ভাই, যৌথ মূলধনী কোম্পানি মালিক থাকে কত? হাজার 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 কি মালিক থাকে, হাজার হাজার মালিক। দেখো প্লাস দিয়ে কি বুঝাইতেছি? হাজার হাজার মালিক থাকে, লাখ লাখ মালিক থাকে, থাকে না ভাই? আচ্ছা,
এখন কথা হলো, এই যে তোমার ব্যবসায় লাভ হইলো, তুমি কিন্তু চাইলেই এই 100 টাকার মতো নিয়ে খায়া লাইতে পারবো না। খায়া লাইতে পারবা? এই যে লাভের টাকাটা তুমি কী করছো, কোন কোন খাতে ব্যয় করছো, কোন কোন জায়গায় দিছো, কোন কল্যাণ তহবিলে দিছো, কোন কোন শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দিছো, কাদের কাদের কি লভ্যাংশ পরিশোধ করছো, বুঝতে পারতেছো? কোন অগ্রাধিকার শেয়ারে কতটুকু মুনাফা দিছো, এই সব বিবৃতির জন্য নিট মুনাফার পরে আরেকটা বিশদ আয় বিবরণীর মতো বা আয় বিবরণী শুধু লাভটাকে নির্ণয় করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য আরেকটা বিবরণী প্রস্তুত করা হয়, সেটা হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী। কারণ হচ্ছে সেটা কেন তুমি করবা? কারণ এখানে ভাই হাজার হাজার মালিক থাকে, প্রত্যেকটা মালিক আসা সে তার লাভের অংশ বুঝতে চাইবো যে আমার এত টাকা লাভ হয়েছিল, আমাদের এই টাকাগুলো তোমরা কী করছো, বা আমাদের কত পরিমাণ টাকা আমাদের ব্যবসায় রয়ে গেছে। সেই জন্য আমরা নিট লাভের পরে একটা সংরক্ষিত আয় বিবরণী তৈরি করি, যেখান থেকে আমরা নিট লাভের কত অংশ কোন জায়গায় ট্রান্সফার করলাম, নিট লাভের সাথে কোনো কোনো অনুদান আসছে কিনা সেটা আসবে। কথা কি বুঝতেছো? যেমন মনে করো অনেক সময় বলা থাকে সঞ্চিত তহবিল স্থানান্তর, এটা কিন্তু তোমাদের এই সংরক্ষিত আয় বিবরণী থেকে করতে হবে। এটাই হচ্ছে আমাদের সংরক্ষিত আয় বিবরণী। এই সংরক্ষিত আয় বিবরণী সংরক্ষণ থাকে আমাদের কোম্পানিতে, এবং এটার ব্যালেন্সটাই হচ্ছে আমাদের সংরক্ষণ করা থাকে। এই টাকাটা কিন্তু কেউ নিবে না, এটা আমাদের কোম্পানিতেই সংরক্ষণ থাকবে। আর যদি এখান থেকে কোনো কিছু করা হয় সেটা আমাদের সংরক্ষিত আয় বিবরণীতে প্রমাণ থাকবে। কথা কি বুঝছো? আবার এই সংগৃহীত আয় বিবরণী কিন্তু আমাদের নিটটাপ থেকে শেয়ার হোল্ডারদের টাকা দিয়া তারপরে যে টাকাটা থাকবে একটা ব্যালেন্স থাকবে। মনে করো 50,000 টাকায় ব্যালেন্স আছে, এই 50,000 টাকায় আমাদের কোম্পানিতে সংরক্ষণ থাকবে। সেই জন্য এটাকে বলা হয় সংরক্ষিত আয় বিবরণীর জের। তার মানে যদি ক্রেডিট ব্যালেন্স থাকে, তার মানে আমাদের এতটুকু টাকা সংরক্ষণ করা আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো, তোমাদের কোনো ঝামেলা হওয়ার কথা না। সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। এখন তোমাদের কথা হচ্ছে, তোমাদের এইচডাব্লিউ হচ্ছে, খেয়াল করো, তোমাদের এইচডাব্লিউ হচ্ছে তোমরা অল বোর্ড, ঠিক আছে, অল বোর্ড, হ্যাঁ, 2015 থেকে 2019 পর্যন্ত, 21 দেখার দরকার নাই, 19 পর্যন্ত তোমরা দেখবা। এবং আমি তোমাদেরকে 2টা ছবি আমি উঠায়া মেসেঞ্জার গ্রুপে দিব। এই 2টা ছবি তোমাকে করে আমার গ্রুপে জমা দিতে হবে, ঠিক আছে? তার মানে 2টি ছবি, বুঝতে পারতেছ? তার মানে হচ্ছে 2টি ছবি, বুঝতে পারতেছ? তার মানে হচ্ছে কি 2টি ছবি। আমি কি বলছি, অল বোর্ড 2015 থেকে 2019 সাল পর্যন্ত তোমরা দেখবা যে কোন কোন অঙ্ক পারো, কোন কোন অঙ্কের সমস্যা আছে কিনা, আমাকে নেক্সট ক্লাসের আগে আমাকে বলবা, আমি এগুলো সলভ করে দিব। আর 2টা ছবি আমি তোমাকে মেসেঞ্জার গ্রুপে ক্লাসের পরে দিয়ে দিব, সেটা সমাধান করে তোমাকে কিন্তু আমার ফেসবুক গ্রুপে জমা দিতে হবে। কথা কি বুঝছো? ওকে, আশা করি সবাই ক্লাস বুঝতে পেরেছো। তো সবাইকে থ্যাংক ইউ। আচ্ছা, নাদিয়া নিশাদ বলতেছে পাবলিক লিমিটেড কোম্পানি আর অর্জিত নিট লাভগুলো কোনো কোনো খাতে ব্যয় হয়, এটা জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে সংরক্ষিত আয় বিবরণী বলে। থ্যাংক ইউ। সেটা পাবলিক লিমিটেড হতে পারে, প্রাইভেটের মধ্যেও হতে পারে, কোনো সমস্যা নেই। নাদিয়া সুলতানা একটা ইনফরমেশন দিয়েছে, এটা সবাই দেখে নিও। তাছাড়া আমি যা বলেছি সব কিছু সমান। হোমওয়ার্কটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো? ওকে, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসার শুভকামনা রইল। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই যেন আল্লাহ সবাইকে বাঁচিয়ে রাখে, আমরা যেন ক্লাস করতে পারি, সেই কামনা নিয়ে আজকে ক্লাস শেষ করলাম। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তাই ফাতোয়া, ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকুন ভাইয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কি বললো? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। অনেক কষ্ট দিচ্ছি স্যার লাস্টের দিকে এসে, সরি ভাইয়া, আপনি অনেক টায়ার্ড ভাইয়া, আপনার কথাই বোঝা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ, কথা বলবো না।